हाय मेरे प्यारे प्यारे পিকেডিয়ান প্যারে বিদ্যার্থীও, আশা করছি খুব ভালো আছো, পড়াশোনা খুব ভালো করে করছো। চলছে আমাদের ওয়ান শট ভিডিও, যাতে করে একটা চ্যাপ্টারের মধ্যে পুরো টপিকটা, একটা ভিডিওর মধ্যে পুরো টপিক পুরো চ্যাপ্টার কভার হয়ে যায়। সেই ভিডিও আজকে প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে কোশ্চেন আসতে চলেছে, সাজেশনসও হবে, কুইক রিভিশনও হবে। ওকে, সাজেশন হলো, কুইক রিভিশন হলো, তার সঙ্গে সঙ্গে যার যার সামান্য কমতি খামতি রয়ে গেছে কোনোটা জায়গাতে, সেই পোর্শনটা আবার একবার রিভিশন হয়ে যাবে। ওকে না? তো যার যেখানে যা কমতি আছে চ্যাপ্টারটা পড়তে গিয়ে সেটা কভার করবে, সাজেশনও দিয়ে দেবো, এর মধ্যে কুইক রিভিশনও হয়ে যাবে। ওকে, ভালো করে তোমরা দেখো, পরীক্ষার জন্য এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং কুইক রিভিশন এবং সাজেশনের জন্য এটা বেস্ট ওয়ান শট ভিডিও হতে চলেছে। ভালো করে তোমরা পড়াশোনা করো। আর বাবু, যারা যারা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তোমাদের নিজস্ব পরিচিত আছে, যাদেরকে ভালোবাসো তোমরা, তোমাদের নিজের মতো মনে করো, তাদেরকে এই ওয়ান শট ভিডিওগুলোকে প্রোভাইড করে দিও, তাদেরকে ফিজিক্স কি দুনিয়া তাদের স্বাগত জানিও, যাতে করে তারাও মোটামুটি এই আমাদের পরিবারে এসে তাদেরও এই সামনে আর মাত্র একটু তোমাদের লাভ হয়েছে, 5 থেকে 16 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত ছুটি আছে, ওই সময়টা তো কাজে লাগাতে পারবে। এখন রিভিশন ভালো করে পড়ে নাও, আর ওই সময়টা রিভিশন করে নিও আর একবারটি ভালো করে, কারণ অনেকটা টাইম পাচ্ছ, প্রায় 10 দিন পাচ্ছ, প্রচুর রিভিশন করার টাইম পেয়ে যাবে। ওকে না? চলো শুরু করা যাক। আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা বললো 2 নম্বর চ্যাপ্টার, এটা ক্লাস 12-এর। অনেকে রিকোয়েস্ট করছে স্যার আগে লাইটটা পড়াতে চেষ্টা করছি, আগে আমি পরপর কিছু নিয়ে যাই, তারপরে আমি নিশ্চয়ই তোমাদের নিজস্ব মানে যে কমেন্ট করছো তোমরা, সেগুলো আমি রাখার চেষ্টা করবো। আগে একটুখানি আগিয়ে দিই টপিকটাকে, সবই করাবো শোনা, সব করাবো, নিশ্চিত থাকো। শুরু হচ্ছে ফার্স্ট ইলেকট্রোস্ট্যাটিক্স আজকে, যেটা হচ্ছে কি বললাম, তড়িৎ ক্ষেত্র বা বললো। বাবু এখানে দেখো, প্রথম চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট হচ্ছে বাবু, আগের চ্যাপ্টার আমরা পড়ে নিয়েছি কুলম্বস, চার্জ নিয়ে পড়েছিলাম। চার্জ বলতে ইলেকট্রনের খেলা বোঝায়, আর কিছু বোঝায় না। ইলেকট্রনকে যেখানে বেশি হবে সেখানে বলবো আমরা নেগেটিভ চার্জ, আর যেখানে ইলেকট্রনের ঘাটতি সেখানে বলবো পজিটিভ চার্জ বলবো। বলেছিলাম না, বলিনি শোনা? বলেছিলাম, হ্যাঁ স্যার বলেছিলেন। এবার আমরা পড়বো কি শোনা, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে কি কুলম্বস ল। কি পড়বো শোনা বলো? কুলম্বস ল। কুলম্ব দাদু দেখলো যে পজিটিভকে রিপালশন করছে, পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাকশন করছে। ও স্যার, পজিটিভকে রিপালশন করছে, অ্যাট্রাকশন করছে, হাউ মাচ অ্যাট্রাকশন, হাউ মাচ রিপালশন আর হেয়ার? কতটা পরিমাণে অ্যাট্রাকশন এবং রিপালশন এখানে কাজ করবে? হাউ মাচ? তাও তো বটে, সত্যি তো। তো কুলম্ব বললো দেখো, দুটো চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন এবং রিপালশন ফোর্সের মানটা, ধরো এখানে রাখা আছে Q1 চার্জ, এখানে রাখা আছে Q2 চার্জ, এই Q1 এবং Q2 চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন এবং রিপালশন ফোর্সের মানটা নাম্বার 1 চার্জের ম্যাগনিটিউডের উপর নির্ভর করে, যত চার্জের মান বাড়বে। আর 2 নম্বর কি বলেছে, যে এদের মধ্যাকার দূরত্ব যদি r হয়, দিস ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/r²। ওকে, অর্থাৎ ফোর্সের সঙ্গে ব্যস্তানুপাতিক, স্কোয়ারের সঙ্গে এবং চার্জের গুণফল মানের সঙ্গে গুণফলের সঙ্গে সমানুপাতিক। কুলম্ব সূত্রটা পরীক্ষায় পড়েছে 2-1 বার, তো লিখবে যে কুলম্বীয় আকর্ষণ বা দুটো চার্জ পার্টিকেলের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মানটা ওদের আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অতএব আমরা ক্লাস 10-এর যৌগিকভেদের অঙ্ক পড়েছিলাম, F প্রপোর্শনাল টু কথা বলো Q1 × Q2/r²। প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন আনলে একটা ধ্রুবক আনতে হবে। এখানে ধ্রুবকটা নেওয়া হবে শোনা। কি দেখো, ধরো ধ্রুবকটা আমি তোমাদের কারো নাম দিয়ে নিলাম, ধরো ধ্রুবক আজকে হোলির দিন, আজকে আমি H লিখলাম, হোলি। চলো এমনি নিলাম হোলি, আজকে হোলির দিন, হোলি। Q1 × Q2/r²। বাবু এই H-কে নিয়ে কিছু কারবার হবে, একটু মন দিয়ে শুনবে। এই H-কে নিয়ে কিছু কথাবার্তা বলা হবে। দেখো 1 নম্বর, সিজিএস পদ্ধতিতে, ওকে, সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে মানে কোনো মাধ্যম নেই, ফ্রি স্পেস, ধরো দুটো আধান পার্টিকেল রয়েছে না, এই দুটো আধান পুরো বায়ু শূন্য স্থানে রাখা আছে। সেক্ষেত্রে কি হয় মন দিয়ে শোনো। আচ্ছা, শূন্য মাধ্যম না দিয়ে যে কোনো মাধ্যম লেখো আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কোনো মাধ্যম মানে ধরো দুটো আধান আছে, এই দুটো আধান আছে, এই দুটো আধান রয়েছে তোমার মনে করো জলের মধ্যে, মনে করো তেলের মধ্যে, মনে করো অভ্রের মধ্যে, গ্লিসারিনের মধ্যে, বিভিন্ন জায়গায় রয়েছে। তখন কি হবে শোনা, তখন ফর্মুলা হবে H এর মানটা, তখন H সমান হবে, আরে H এমনি লিখেছি, হোলি ফর 1/k Q1 × Q2/r²। এই কে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি বলা হয় বলো? পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আবার সিজিএস পদ্ধতিতে কে এর মান তুমি বলে দেবে। সিজিএস পদ্ধতিতে
আরে শূন্য, আরে মাধ্যম। সিজিএস পদ্ধতি শূন্য মাধ্যম হলে বাবু কোনো জায়গায় ভিডিও স্লো মনে হলে স্পিড বাড়িয়ে দেবে, ফাস্ট মনে হলে কমিয়ে দেবে। ক্লিয়ার আছে? দেখো এদিকে। তো এফ ইকুয়ালস টু সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে এই এইচ এর জায়গায় 1/k বসেছি, বুঝলে তো? এখানে এইচ মানে 1/k বসালাম, তখন কে এর মানটা হয় 1। মনে থাকবে কে এর মানটা হলো 1 হবে। তাহলে Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার হয়েছে। তাহলে শূন্য মাধ্যম হলে কী হবে বলো? Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। আর যদি কোনো একটা অন্য মাধ্যমে থাকে, মাধ্যম মানে কি, ধরো জলের মধ্যে আছে, তেলের মধ্যে ডুবে আছে, আধান দুটো, হ্যাঁ, তো তখন ক্ষেত্রে কী হয় বলো? সেক্ষেত্রে হবে সোনামানিক আমার যে 1/k। কে কি বলা হয়? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়েছে। তাহলে কুলম ফর্মুলা কি শিখলে? দুটো শিখে গেলে এখানে। সিজিএস পদ্ধতি একটা শিখলে কি বলো? F1 হচ্ছে 1/4 F1 হচ্ছে 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। আরটা শিখলে শুধুমাত্র Q1 Q2 বাই আর স্কোয়ার। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে লগভগ সেম হয়। শূন্য মাধ্যম বায়ু মাধ্যমের দুজনের মানটা প্রায় কে এর মানটা সেম হয়, হালকা বেশি হয় বায়ু মাধ্যমে, তোমরা সেম মেনে নিও অনেকটা হয়েছে। ক্লিয়ার? এরপর এসআইতে যেখান থেকে অঙ্ক পড়বে, এসআইতে যে কোনো মাধ্যম, এসআইতে আর একটা হচ্ছে এসআইতে শূন্য মাধ্যম। ও হাতের লেখা আমার একটু ভালো, একটু মাফ করো। তাহলে শূন্য মাধ্যম হলে ফর্মুলা হবে এই যে এইচ এর মানটা এখানে 1/k হয়েছে, এখানে এইচ এর মানটা 1 হয়েছে, মানে কিছু হয়নি। এবারে এইচ এর মানটা শূন্য মাধ্যমে হবে 1/4 ইপসাইলন 0 Q1 ইন্টু Q2 আপন আর স্কোয়ার। বলো 1/4 এপসাইলন 0 Q1 ইন্টু Q2 আপন আর স্কোয়ার। তাহলে 1/4 এপসাইলন 0 এইচ এর মানটা শূন্য মাধ্যমে। এপসাইলন 0কে বলা হয় ইলেকট্রিক পারমিটিভিটি, বাংলায় বলা হয় তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমে। অনেকে উচ্চারণটা এপসাইলন 0 করে, অনেকে এপসাইলন নটও বলে। এপসাইলন নট বলতে পারো, এপসাইলন 0 বলতে পারো, নো প্রবলেম হয়েছে। ক্লিয়ার? এখানে চলে এসো। F ইকুয়ালস টু 1/4 ইপসাইলন, এখানে এপসাইলন 0 হয়েছিল, এখানে কি বলো? ইপসাইলন। কথা বলো, এটা এপসাইলন 0 হলো, এটা হচ্ছে এপসাইলন। 1/4 ইপসাইলন কথা বলো Q1 ইন্টু Q2 বাই বলো সোনা আমার মানিক আমার আর স্কোয়ার। চারটে তাহলে মোট ফর্মুলা শিখলে এখানে। সিজিএস পদ্ধতিতে কত হলো সোনা বলো? সিজিএস পদ্ধতি হচ্ছে 1/4 এপসাইলন 0, সরি বারবারটা বলছি। সিজিএস পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয় তখন হবে 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যম হলে হবে কথা বলো শুধুমাত্র Q1 Q2 বাই আর স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যম হলে 1/4 এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। আর যদি কোনো মাধ্যম হয় তখন হবে 1/4 ইপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। হয়েছে, চারটে হয়েছে। এখান থেকে অঙ্ক আসবে শোনা, কিরকম অঙ্ক পড়বে দেখে নাও, ছোট্ট করে দেখে নাও। সাপোজ বলবে ধরো এখানে চার্জ পার্টিকেল আছে, এখানে চার্জ পার্টিকেল আছে, এখানে আছে 10 কুলম আধান আছে। আগের চ্যাপ্টারে বলেছিলাম আধানের একক কুলম হয়। এখানে আছে 20 কুলম, এত বড় দিতে হবে না, 2 কুলম আছে হয়েছে। এখানে 10 কুলম, এখানে 2 কুলম আধান রাখা আছে। দূরত্ব বললাম স্যার আমি, দূরত্ব বললাম 2 মিটার। কথা বলছি শোনা বলো, দূরত্ব হচ্ছে 2 মিটার, দূরত্ব হচ্ছে 2 মিটার। বললাম শূন্য মাধ্যমে রাখা আছে। শূন্য মাধ্যমে কি মাধ্যমে রাখা আছে বলো সোনামানিক আমার? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যম রাখা থাকলে এদের মধ্যে আকর্ষণ বলের মান কত ব্যবহার করতে বলেছে, বা বিকর্ষণ বল। দুটো যদি প্লাস হয় বিকর্ষণ আর মাইনাস হলে আকর্ষণ। তা কি হবে শোনা বলো? F ইকুয়ালস টু শূন্য মাধ্যমে ফর্মুলা এসআইতে 1/4 এপসাইলন 0 Q1 ইন্টু Q2 বাই বলো বাবু আমার আর স্কোয়ার। এর মান 9 ইন্টু 10⁹9। কত বাবু? 1/4 এপসাইলন 0 এর মান কত? 1/4 এপসাইলন 0 এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9। 9 ইন্টু 10⁹9 মনে থাকবে তো? আর এপসাইলন 0 এর মান এখান থেকে বার করলে মানটা মনে রাখবে। এপসাইলন 0 8.854 ইন্টু 10⁻12 হয়েছে। এপসাইলন 0 মান কত? 8.854 ইন্টু 10⁻12 এপসাইলন 0 মান হয়েছে। আচ্ছা, এখান থেকে এপসাইলন 0 ইউনিট বার করো, পারবো কত ইউনিট আরামসে। এপসাইলন 0 ইউনিট দেখো 4 পাইটা উপরে চলে যাবে, তাহলে 4 পাই ইন্টু এফ ইন্টু আর স্কোয়ার, নিচে হবে Q1 ইন্টু Q2। ও 4 পাই তো কনস্ট্যান্ট আছে, এর কোনো ইউনিট হয় না। আর বলের একক কি বাবু? নিউটন। বলের একক বলো নিউটন। আর এর একক কি বলো? মিটার। আর কুলম এর একক কি বলো? কুলম স্কোয়ার, है ना? কুলম ইন্টু কুলম স্কোয়ার। তাহলে নিউটন মিটার কুলম টু দি পাওয়ার -2 হয়েছে শোনা, বুঝতে পারলে ইউনিট?
এপসাইলন জিরো ইউনিট নিউটন মিটার কুলম টু দি পাওয়ার -2 কুলম টু দি পাওয়ার -2 হয়েছে বাবু। হ্যাঁ চলো সেখানে তাহলে দেখো 1/4 এপসাইলন জিরোর মান কি বাবু শোনা মানে কি বলো 9 × 10 টু দি পাওয়ার 9 হয়েছে বাবু। Q1 এর মান কত দিয়েছি বলো 10 দিয়েছি, Q2 এর মান কত দিয়েছি 2 দিয়েছি, আর কত বলেছি বলো 2 এর স্কয়ার মানে 4, 2 দুগুণে 4, 2 5 10, 5 9 45, 45 × 10 টু দি পাওয়ার 9 নিউটন। ফোর্স অফ নিউটন না খতম। বুঝতে পেরেছেন অবস্থারণী? আসেনি বাবু? এসছো তো? হ্যাঁ পাক্কা? চলো এবারে নেক্সট হলো আজ পর্যন্ত। তাহলে এবারে প্রশ্ন স্যার হোয়াট ইজ দ্য এপসাইলন জিরো অ্যান্ড এপসাইলন? বাবু এপসাইলন জিরো হচ্ছে দুইটি চার্জ পার্টিকেলকে যদি তুমি যদি তুমি বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে রাখো দেন তাদের মধ্যে যে আকর্ষণ হবে, ধরো এই বাড়িতে যদি পুরো জল দিয়ে ভর্তি হয়ে যায় সেম দূরত্বে সেম চার্জকে রাখলে আকর্ষণ বলটা আলাদা হয়ে যাবে। বাবু যদি কোনো একজন গার্লস যদি আফটার মেকআপ করার পরে তাকে যা আকর্ষণ লাগবে আর যদি মেকআপ না করে আলাদা রকম আকর্ষণ দেখতে লাগবে শোনা, তো ব্যাস মাধ্যম চেঞ্জ তো আকর্ষণও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার ডেস্টিনেশন তেমনি চার্জ পার্টিকেলকে তুমি শূন্য মাধ্যমে রাখো তাহলে আকর্ষণ একরকম হবে, আর শূন্য মাধ্যমে না রাখলে যদি অন্য কোনো মাধ্যমে আকর্ষণ আলাদা রকম লাগবে। ক্লিয়ারিটি আসছে বুঝতে পারলে? তো মাধ্যম চেঞ্জ হলে আকর্ষণ আলাদা হবে। একটা উদাহরণ দিচ্ছি এখন বাবু শোনো, ধরো তোমরা আমার বাড়িতে এসছো, ইনভাইট করেছি, বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হবে, তোমার বাড়িতে খেতে এসছো, বিরিয়ানি খাওয়া হচ্ছে, মনে করেন আমি ইনভাইট করেছি তোমরা এসছো সকালে, তো বিরিয়ানি খাওয়া হচ্ছে। তো এবারে দেখো একদম সুন্দর একদম ঠান্ডা জায়গায় বসিয়েছি, প্যান্ডেল ফ্যান্ডেল করে একদম খাচ্ছ, না আমি করলাম না বাবু বিরিয়ানি তো খাওয়াবো, ঠিক আছে দাঁড়াও বুদ্ধি লাগাই বলে ছাদের মাথায় নিয়ে গেছিল সবচেয়ে টপ লেভেলে, আর সেখানে গরমে রোদেতে বসিয়েছি, হালকা খালি একটা ছাতা টাঙানো আছে, তো খুব টেস্টফুল বিরিয়ানি, কিন্তু এত গরম পড়েছে তোমার মাধ্যম চেঞ্জ মানে গরম হয়ে গেছে প্রচণ্ড, আর ভাই বিরিয়ানি খেতে ভালো লাগছে না। তো সো দ্যাট তোমার বিরিয়ানির প্রতি আকর্ষণ আছে না নেই? আছে, কিন্তু মাধ্যম চেঞ্জ বলে তোমার বিরিয়ানির প্রতি আকর্ষণও চেঞ্জ হয়ে গেছে শোনা। তেমনি দুটো আধানের মধ্যে আকর্ষণ বলটা কি আছে শোনা বলো? সেম আছে। এবারে একে যদি আমি বায়ু মাধ্যম না রাখে জল তেল গ্লিসারিন ডুবিয়ে দিই দুটো আধানকে, তাহলে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চেঞ্জ হয়ে যাবে। এই আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান চেঞ্জটা কার উপরে? 1/4 ইপসাইলন জিরোর উপরে নির্ভর করে। শূন্য মাধ্যমে 1/4 ইপসাইলন জিরোর মানটা ধ্রুবক। এটা ইন্ডিয়ায় হোক, চাই জাপান হোক, চাই জার্মানি হোক, চাই ইউক্রেন হোক, চাই রাশিয়া হোক, চাই যেখানে গিয়ে তুমি করো না কেন সবসময় এর মানটা 9 × 10⁹ আসবে। কিন্তু মাধ্যম চেঞ্জ হয়ে গেলে যে জলে একরকম তেলে একরকম পেট্রোল ডিজেল গ্লিসারিন প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা মান আসবে শোনা, সেটাকে এপসাইলনের জন্য হয়েছে। এরপরে সায়েন্টিস্টরা দিমাগ লাগালো এপসাইলন এবং এপসাইলন আর এর মধ্যে সম্পর্ক কি হবে। কি বললাম সকলে টোকা যাবে মুছি? দেখো দিমাগ লাগালো এপসাইলন এবং এপসাইলন আর এর মধ্যে, বাবু এটা ওয়ান শর্ট ভিডিও হচ্ছে তাই জন্য কম হচ্ছে, যখন আমি ফুল লেকচার আনবো শোনা ডিটেলস আলোচনা হবে। এপসাইলন এবং এপসাইলন আর এর মধ্যে সম্পর্ক, এপসাইলন বাই এপসাইলন নট কে বলা হয় এপসাইলন আর, একে বলা হয় আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। কি বললাম? এপসাইলন বাই এপসাইলন যে কি বলা হয় বলো? আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। আপেক্ষিক চুম্বক চুম্বক বলছি তড়িৎ বাবু, চুম্বকও সেম হয়, তখন μ/μ0 হয়, হ্যাঁ না? চলো এপসাইলন বাই এপসাইলন কি বললাম? আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ এপসাইলন আর দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ না? রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি বলো, রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি। ওকে, তাহলে এপসাইলন সমান দেখো এপসাইলন 0 × এপসাইলন আর, ঠিক না ভুল শোনা? ঠিক করেছেন স্যার আপনি। তো দেন এখানে এপসাইলন যায় মানটা বাস করাও 1/4 ইপসাইলন মানে দেখো এপসাইলন 0 × এপসাইলন আর Q1 Q2/r²। এখান থেকে এপসাইলন আর হবে 1/এপসাইলন আর নিলাম, তাহলে 1/4 এপসাইলন 0 × Q1 Q2/r²। চিনতে পারছো এটাকে? কে গো এটা? শূন্য মাধ্যমে। দেখো তার মানে কোনো একটি শূন্য মাধ্যমে, আমি যদি এটা শূন্য মাধ্যমকে F0 লিখি বোঝার জন্য, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো কোন একটি মাধ্যম হচ্ছে শূন্য মাধ্যমের বল বাই এপসাইলন আর, আরামসে বেরোবে না? কোনো একটি মাধ্যমে স্থির তড়িৎ আকর্ষণ বলের মানটা হবে শূন্য মাধ্যমের আকর্ষণ বলের মান বাই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এপসাইলন আর হচ্ছে মাত্রাহীন রাশি বা এককহীন রাশি, কারণ দুটো সমজাতীয় রাশির অনুপাত। একটা ছোটকা অঙ্ক দিলে বুঝতে পেরে যাবে, একদম দাঁড়াম করে আরামসে তোমরা বুঝে যাবে। দেখো ধরো বললাম কোন একটি মাধ্যমের এপসাইলন আর এর মান বললাম আমি 4। ওকে বাবু, আধান বললাম এখানে 2 কুলম আছে, এখানে বললাম 8 কুলম আছে। বুঝতে পেরেছো শোনা? 8 কুলম আছে। দূরত্ব বললাম এখানে হচ্ছে বাবু 1 মিটার। বললাম শোনা এদের মধ্যে আকর্ষণ বল কত হবে? পারবে না করতে?
আরামসে কী করে হয় বলো, এফ সমান 1/4 এপসাইলন 0 ইন্টু এপসাইলন আর ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। বারবার এপসাইলন 0 কেন লিখছি, এটা হচ্ছে এপসাইলন আর হবে 1/4 এপসাইলন 0 Q1 ইন্টু Q2 বাই বলো আর স্কোয়ার 1/এপসাইলন আর এর মান কত 1/4, এটার মান কত বলো 9 ইন্টু 10⁹9। এফ Q1 কত, Q1 2, Q2 কত 8, আর কত শোনা, আর হচ্ছে 1 স্কোয়ার মানে একই থাকবে, 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4, 4 9 36, 36 ইন্টু 10⁹9 হয়েছে না হয়নি শোনা, বুঝতে পারছো বাবু? ওকে ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এদের মধ্যে আকর্ষণ বল হলো। কুলম্ব সম্পর্কে আলোচনা হয়েছে। ও কুলম্ব ফোর্সের কিছু বৈশিষ্ট্য আছে, খাসিয়ত আছে। কুলম্ব ফোর্স হচ্ছে বাবু কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কাকে বলা হয়, যে ফোর্স, মন দিয়ে শুনবে, যে ফোর্সের দ্বারা কোনো কার্য করলে সেই কার্যকে পুনরায় ফিরে পাওয়া যায় না তাকে বলে নন কনজারভেটিভ ফোর্স, আর যাকে ফিরে পাওয়া যায় তাকে বলে কনজারভেটিভ ফোর্স। ধরো সিমেন্টের বস্তাটা মানে একটা অমসৃণ মেঝের ওপর পড়ে আছে, তার টেনে টেনে নিয়ে আনলে, কার্য করলে আবার তাকে ফিরিয়ে নিয়ে গেল সেম জায়গাতে, তাহলে কি আমার কার্য ফিরে পাবো? আবার করতে হবে, আবার পুনরায় কার্য করতে হবে, আমি কার্য সেখানে ফিরে পাবো না। কিন্তু চার্জ পার্টিকেলের ক্ষেত্রে কী হয় দেখবো, একটা চার্জ পার্টিকেল যখন বিকর্ষণ হবে তাকে সরে গেল, আবার ফিরিয়ে আনলে আমাকে সেই কার্য ফিরে পাবো। অর্থাৎ কুলম্বীয় আকর্ষণ বিকর্ষণ বলটা কি বললাম শোনা বলো, এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, মানে এর দ্বারা কার্য করলে সেই কার্যকে পুনরায় ফিরে পাওয়া যায় এবং এটা পথের উপর নির্ভর করে না। ওকে এই জন্য কুলম্ব ফোর্সকে কনজারভেটিভ ফোর্স বলা হয়। 2 নম্বর, কুলম্ব ফোর্স অলওয়েজ অ্যাক্টিং অন দ্য জয়নিং লাইন, মানে একে অপরের সঙ্গে জয়নিং লাইন মানে এই সংযোগ রেখা বরাবর কাজ করবে। কি বললাম শোনা, রেখা বরাবর কাজ করবে কুলম্ব ফোর্স। হয়েছে, কুলম্ব ফোর্স সবসময় সংযোগ রেখা বরাবর কাজ করবে, এই জন্য এর নাম হচ্ছে কেন্দ্রাতিক বল। কি নাম, কেন্দ্রাতিক বল, সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রাতিক বল। হালাকি আমি এখানে বেসিক আলোচনা করছি, যখন আমার মেন লেকচার আসবে এরপরে চ্যাপ্টার ওয়াইজ, সেখানে ডিটেলসে পুরো ফুললি অ্যানালাইসিস হবে শোনা। ওকে ক্লিয়ার? চলো এবারে কুলম্ব ফোর্স থেকে বেরিয়ে আসছি আমরা এখান থেকে। এরপরে আমরা আসছি, দেখো কুলম্ব ফোর্স আমরা আলোচনা করে দিলাম, কুলম্ব ফোর্স সম্পর্কে আলোচনা হয়ে গেল। এবারে কুলম্ব সূত্রের ভেক্টর রূপ কি শোনা বলো, কুলম্ব সূত্রে এবারে বলো শোনা মানে আমার ভেক্টর রূপ। কুলম্ব সূত্রের ভেক্টর রূপটা পড়ার জন্য একটু আমাদের বুদ্ধি শুদ্ধি লাগবে ভেক্টরের। হালকা ফুলকো ক্লাস 11-এ নিশ্চয়ই তোমাদের ভেক্টরের জ্ঞান আছে, উম্মিদ রাখবো তোমরা ভেক্টর পড়েছো হালকা ফুলকো। তো আমরা কুলম্ব সূত্রের ভেক্টর রূপটা পড়ার জন্য ভেক্টরের একটু জ্ঞান লাগবে। তাহলে সামারি করে দিই, কুলম্ব ফোর্সের ফর্মুলা কি হলো, সিজিএস পদ্ধতিতে 1/4 এফ সারি সিজিএস পদ্ধতিতে 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এসআইতে 1/4 এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। শূন্য মাধ্যম হলে কত হবে, শুধুমাত্র হবে Q1 Q2 আর স্কোয়ার, ওখানে শূন্য মাধ্যম হলে 1/4 এপসাইলন 0, আর মাধ্যম হলে 1/4 এপসাইলন। হয়েছে, চারখানা ফর্মুলা মনে থাকবে। কি বললাম, সিজিএস এবং এসআই মোট 4টে ফর্মুলা। হয়েছে, ক্লিয়ার? हटाओ अब आओ मेरे लाल, देखो अब क्या होता है কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। বাবু ভেক্টর ফরম্যাটে দেখো কিরকমভাবে হবে, পরীক্ষায় কোশ্চেনটা করতে চলেছে, বহুত ইম্পর্টেন্ট, বহুত। হ্যাঁ, আর টাইমে মনে রাখবে কুলম্ব সূত্রের লিমিটেশন আছে। কুলম্ব সূত্র পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল। কি জন্য বলো, পয়েন্ট চার্জের জন্য এটা অ্যাপ্লিকেবল। পয়েন্ট চার্জ মানে হচ্ছে বিন্দু আধানের জন্য এটা অ্যাপ্লিকেবল। এখানে একটা Q1 আধান রাখা আছে, এখানে একটা Q2 আধান রাখা আছে। Q1 আধান রাখা আছে, এখানে একটা বলো Q2 আধান রাখা আছে। প্রশ্ন করা হয়েছে Q1 আধান Q2 আধানের উপর কত বল প্রয়োগ করবে। হ্যাঁ, একে লেখার নিয়ম হচ্ছে F2 ডিউ টু 1, মানে ফোর্স অন দ্য চার্জ 2 ডিউ টু 1, মানে 2 নম্বর আধানের উপর প্রযুক্ত বল 1 নম্বরের জন্য, মানে এর জন্য এর উপর প্রযুক্ত বল। তার মানে এই যদি বাবু প্লাস হয়, এও যদি প্লাস হয়, তাহলে কে ঠেলবে, কালারিং করে দিচ্ছি দেখো, তাহলে ঠেলবে এই দিকে ঠেলবে, কি না ক্লিয়ার? এই যে সংযোগ রেখাটা ধরলাম আমি, আর ধরলাম, কি ধরলাম শোনো বলো আমার, আর ধরলাম। কি ধরলাম বাবু, আর। হয়েছে বাবু, কি ধরলাম বলো, আর। তাহলে একে লেখা হয় R2 1, মানে 2 থেকে 2 1-এর সাপেক্ষে 2-এর, হ্যাঁ না, R2 to 1 মানে 1-এর সাপেক্ষে 2-এর বিন্দুর স্থানাঙ্ক। তুমি আরও লিখতে পারো এখানে। হলো, ক্লিয়ার হয়েছে? তাহলে F2 to 1 মানে কি, 2 নম্বর আধানের উপর 1 নম্বরের জন্য প্রযুক্ত বল, ফোর্স অন 2 ডিউ টু 1, ফোর্স অন 2 ডিউ টু 1। হলো, ক্লিয়ার? এবারে শোনো মন দিয়ে বাবু, তাহলে এর পজিশন ভেক্টর কত, R1, আর এর হচ্ছে কত বলো, R2 আছে। এ R1 আছে, এ R2 আছে। ফর্মুলা কি শোনা, আমি এক্ষুনি বললাম, ফর্মুলা হচ্ছে F = 1/4 এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। হ্যাঁ কি না, এটা ফর্মুলা। ভেক্টর ফর্মুলা দেখো, এখানে R2 to 1, R2
F2 কত হবে বলতো R2 মাইনাস R1, তাহলে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। ভেক্টর ফর্মে দেখো বুঝতে পেরে যাবে। এই দেখো এটা হচ্ছে আমরা ত্রিভুজ সূত্র পড়েছিলাম না, ধরো সাপোজ মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এটা কি হবে সি ভেক্টর হচ্ছে না, বুঝতে পারছো? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। আমার লাগবে বি, তাহলে বি সমান কি বলবো এ ভেক্টর মাইনাস বি সরি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। হয়েছে না বাবু, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তার মানে দেখো এখান থেকে দেখে নাও তাহলে F2 তাহলে আমরা যদি এইটা বার করতে চাই সোনামানিক আমার, তাহলে দেখো যদি আমি আরকে ঘুরিয়ে দিই, আমি এদিক বার করা হয় তাহলে কি লিখি বলো, সি ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর, হ্যাঁ কি না শোনা, সি ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর। তাহলে বলো এখানে কি হবে এবারে, তাহলে আমার বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। হয়েছে শোনা? হ্যাঁ, তার মানে যখন একের জন্য দুইয়ের ওপর হবে, তার মানে অ্যারোটা কোন দিকে হবে, এদিকে হবে না, 1 2 কে বল প্রয়োগ করছে, অ্যারোটা এদিকে হবে না এদিকে হবে, নিচের দিকে হবে, কারণ আমি বলছি F2 ডিউ টু 1 মানে 2 এর উপরে 1 এর জন্য বল, তাহলে কোন দিক বরাবর ফোর্স দেবে, এদিক বরাবর দেবে, তাহলে অ্যারো এদিক বরাবর হবে, হবে না হবে না? তাহলে বলো ভেক্টর ল লাগাও, কি হবে বলো তো, দেখো R1 প্লাস R2 ইকুয়ালস টু R2 ভেক্টর মাথা দাও, R2 ইকুয়ালস টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। হয়েছে তো, সো দ্যাট লেখো পারে 1/4 পাই এপসাইলন 0 1/4 পাই এপসাইলন 0, তারপরে বলো Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার, আর মানে R2 কত হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কত হবে শোনা, Q1 ইন্টু Q2 R2 মানে কত হবে শোনা বলো, R2 দেখো করে দেখালাম, দেখো R2 মাইনাস R1 হয়েছে তার মড, এটা শুধু ভ্যালু বার করলাম। এবারে ভেক্টর ফর্ম লিখবো, তাহলে ভেক্টর ফর্ম কি হবে দেখো, F2 যখন ভেক্টর করবো শোনা মধ্যে শোনো স্কোয়ার, কী করে হবে বলে ভেক্টর ফর্ম, এর যখনই ভেক্টর দেবো মাথায় সঙ্গে সঙ্গে হবে এখানে আর ক্যাপ, যেটা আমি R2 লিখছিলাম ওর ক্যাপ হয়। বাবু আর ক্যাপের ফর্মুলা করার মনে আছে, আর ক্যাপের ফর্মুলা হচ্ছে আর ভেক্টর বাই আর ভেক্টরের মড, মনে আছে না মনে নেই, হ্যাঁ কি না? তাহলে এটা আর ক্যাপের ফর্মুলা, হ্যাঁ, তাহলে R2 তাহলে R2 বাই R2 হবে, হ্যাঁ কি না, বুঝতে পারছো না, পারছো না? তাহলে দেখো কী হবে এখানে 1/4 পাই এপসাইলন 0 Q1 ইন্টু Q2 বাই R2 মাইনাস R1 তার হোল স্কোয়ার ডট R2 ক্যাপের মড হচ্ছে কি দেখো এটা বাবু, যে দেখো R2 ভেক্টর বাই R2 ভেক্টরের মড হয়েছে, দেখো R2 ভেক্টর বাই R2 ভেক্টরের মড হলো। চলো এটা বুঝছো, ওকে। হ্যালো শোনা, F2 হয়েছে, চলো দেখো এবারে এই 2 আছে মানে কি করবো দেখে নাও, তাহলে F2 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 Q1 ইন্টু Q2 বাই R2 মাইনাস R1 ভেক্টর তার মড হয়েছে না, তার আবার স্কোয়ার আছে ইন্টু দেখো R2 মানে কে গো, R2 মাইনাস R1 লজিক্যালি বলেছি কেন হয়েছে, তা কি হয় বলো, বলো শোনা, R2 মাইনাস R1 হয়েছে না, R2 মানে দেখো R2 মাইনাস R1 ভেক্টর, এটা কিন্তু ভেক্টর মড নয়, ভেক্টর ব্র্যাকেট আছে, ডিভাইডেড বাই R2 এর মড, তাহলে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টরের মড, দুটো এখানে আছে, এখানে একটা, মোট তিনটে হলো, কথা হবে 1/4 পাই এপসাইলন 0 Q1 ইন্টু Q2 বাই R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার হোল কিউব ইন্টু R2 ভেক্টর মাইনাস এ বাবু আবার মড কেন এখানে মাইনাস R1 ভেক্টর, খতম হয়েছে শোনা,
এত দূর পর্যন্ত কুলম্ব সূত্রের ভেক্টর রূপ পরীক্ষায় আসবে। এমসিকিউ পড়েছে এটা অনেকবার, তোমাকে অনেক সময় এর একটা রূপ ছোটকা হয়, দেখো এরকমভাবে লিখতে পারবে, হ্যাঁ, F22 equals to 1/4 pi epsilon 0 Q1 into Q2 by R2 minus R1 তার হোল স্কোয়ার ইন্টু R221 তার ক্যাপ, এরকম দেয়। আর অনেক সময় এরকম দিয়ে দেয়, দেখে নাও এমসিকিউর জন্য বললাম এগুলো একই জিনিস। দেখো ক্যাপ মানে রেটারে এই যে এইটা, এই ফর্মেটটা দিয়ে দেয়। আর অনেক সময় টু ফু দেয় না, শুধু লেখে এফ সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার ইন্টু আর ভেক্টরের মড, এটাও দেয় এমসিকিউতে। এটাও ভেক্টর ফর্ম, এটাও ভেক্টর ফর্ম, এটাও ভেক্টর ফর্ম। 2 নম্বর দিলে পুরো ছবিটা আঁকবে, এখান থেকে পুরো করে এত দূর পর্যন্ত শেষ করবে। আর ছোট 1 নম্বর দিলে এইটা বা এটা করে দেবে, ছবিটা কিন্তু আঁকতে হবে। আর এমসিকিউ পড়লে তো বুঝতে পারছো এর মধ্যে এটা হবে, সেটা আনসার হবে। হয়েছে, ও ভেক্টরের জ্ঞান থাকা উচিত, তবে এগুলো বুঝতে পারা যাবে। ভেক্টর না জ্ঞান থাকলে এগুলো বোঝা যাবে না। হ্যাঁ, ও ভেক্টর নিশ্চয় তোমরা 11-এ পড়েছো আশা করছি, তো সেখান থেকে এই আমি লজিকটা বোঝালাম। কিন্তু প্রত্যেকটা লজিক্যালি বুঝিয়েছি যে কেন 2 - 1 হচ্ছে, কেন 2 to 1 বলা হচ্ছে, সব কিছু এখানে ছবি এঁকে ড্র করে প্রায় 15 মিনিট ধরে বুঝিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিও, আর বুঝতে পারলে বলো হ্যাঁ স্যার বুঝে গেছি। ওকে, নেক্সট টপিক শুরু করি। ভেক্টর রূপ হয়ে গেল, খতম। এবার আসছি, দেখো কুলম্ব সূত্রের সঙ্গে মহাকর্ষ সূত্রের পার্থক্য একটু দেখে রাখবে। তোমরা জানো মহাকর্ষ সূত্র কী শোনা বলো, মহাকর্ষ কখনো বিকর্ষণ বল হয় না, আপাতত যেটা আবিষ্কার হয়েছে, কিন্তু কুলম্ব সূত্রে বিকর্ষণ বল কাজ করে, মহাকর্ষ সূত্রে কী বলো শোনা, আকর্ষণ বল কাজ করে। এটা হচ্ছে মেজর পার্থক্য। মনে থাকবে কি বললাম, কুলম্ব সূত্রে কী বলো শোনা, সবসময় বলো আকর্ষণ বিকর্ষণ দুটোই হয়। আর মহাকর্ষ সূত্রে কী হয় বলো, বিকর্ষণ বলটা কাজ করে না। যদি অ্যান্টি পার্টিকেল আবিষ্কার হতে পারে তখন হতে পারে, এখন পর্যন্ত এটাই লিখবে, কোনো কাজ করে না। সাদৃশ্যতা বহুত আছে, সাদৃশ্য নিয়ে কোনো ব্যাপার নাই। ওকে, চলো দেখো এবারে। এরপর আমরা একটা পোর্শন শেষ করে ফেললাম। হ্যাঁ, কুলম্ব পোর্শনের ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেল। এবারে কুলম্ব পোর্শনের সেকেন্ড পার্ট শুরু করছি। শোনা, সেকেন্ড পার্ট দেখো কী হবে। সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট, আমি পড়াচ্ছি, মন দিয়ে শোনো ভালো করে, সকলে ভালো করে দেখবে। সেকেন্ড পার্ট, কুলম্ব সূত্রের সেকেন্ড পার্ট শুরু করছি এবার হচ্ছে কি, তড়িৎ প্রাবল্য বলতে কি বোঝো? তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্র আগে জানতে হবে। তড়িৎ ক্ষেত্র কি? ধরো সাপোজ মনে করো যে তোমাদের কোনো ধরো 24 পরগনা হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক, পুরুলিয়া হোক, বা যেখানে হোক, হাওড়া হোক, কলকাতা তো আছেই, যেখানে ওই জায়গায় একটা ধরো কোনো একজন ব্যক্তি, শাহরুখ খান বা ক্যাটরিনা বা জ্যাকলিন বা সলমান খান বা অক্ষয় কুমার, কেউ একজন এসছে। ওকে, তো ধরো একজন এসছে, মনে করো ধরো শাহরুখ খান এসছে, ধরো পুরুলিয়াতে এসছে, মনে করো পুরুলিয়ার কোনো একটা জায়গাতে শাহরুখ খান এসছে। বাবু যখন শাহরুখ খান আসবে ওখানে একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত, তখন দেখবে অনেক লোক ছুটে যাবে দেখতে শাহরুখ খানকে, কারণ লাইভ দেখতে হবে সামনে, যাবে না? ওই যে এলাকা পর্যন্ত অ্যাক্টিভলি লোক ছুটে গেল, ওটা হচ্ছে শাহরুখ খানের ক্ষেত্র বা এলাকা। তেমনি তার মানে কি, তার আকর্ষণ বহু দূর পর্যন্ত, হ্যাঁ কলকাতার লোকেরাও যেতে পারে, কিন্তু আকর্ষণ কম, এত দূর থেকে যাবো, সময় লাগবে, হ্যাঁ না? কলকাতা কেন, কলকাতার বাইরের থেকেও যেতে পারে। কিন্তু শোনো, আমি কি বলতে চাইলাম, যখনই তুমি কোনো চার্জ পার্টিকেলকে রাখবে, তার নির্দিষ্ট এলাকা পর্যন্ত একটা অ্যাক্টিভ এলাকা হয়ে যাবে, যেখানে তার আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা প্রচুর হবে, প্রচণ্ডভাবে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে। ওই এলাকাটার নাম কি বলো? তড়িৎ ক্ষেত্র। কি বলে শোনা বলো? তড়িৎ ক্ষেত্র। তার মানে কি স্যার, এর বাইরে কোনো এলাকার নেই? ওর আছে বাবু, বাঘ রে, বাঘে যেখানে যাবে সেখানে এলাকা হয়ে যাবে, কিন্তু অসীম পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ বলটা খুব কম হয় বলে আমরা মেনশন করছি না। কিন্তু এর এলাকা বিস্তৃত কত পর্যন্ত বলো? অসীম পর্যন্ত বিস্তৃত। কত পর্যন্ত? অসীম পর্যন্ত বিস্তৃত হয়েছে, অসীম পর্যন্ত বিস্তৃত। কিন্তু নির্দিষ্ট এলাকার মধ্যে তার আকর্ষণ বিকর্ষণ বলটা অ্যাক্টিভলি কাজ করবে, তাই জন্য ওই এলাকাটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। হয়েছে, যেমন ধরো চুম্বক, চুম্বকের কাছে একটা কোনো লোহা আনবে, নিজেই ছক্কা চলে আসবে, কিন্তু অনেক দূরে রাখো, তা আকর্ষণ হচ্ছে কিন্তু আসবে না সহজে, ওইটাও চুম্বক ক্ষেত্রের মধ্যেই আছে, কিন্তু আকর্ষণটা খুব ক্ষীণ হয়ে যায়, ওই জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করছি না। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো একটা তো আধানের জন্য নির্দিষ্ট যে এলাকার মধ্যে তার আকর্ষণ বিকর্ষণ বলটা অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে কাজ করে, সেই ক্ষেত্রটাকে বলা হয় কি? তড়িৎ ক্ষেত্র এলাকা। হ্যাঁ না? হয়ে গেল, খতম। তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড বলা হয়। এবার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, প্রাবল্য, মোস্ট ইম্পর্টেন্ট। ক্ষেত্র পরীক্ষায় পড়বে না, কিন্তু প্রাবল্য সংজ্ঞা পরীক্ষায় অনেকবার পড়েছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কার মধ্যে শোনা বলো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি একক ধনাত্মক আধানকে রাখলে, কাকে রাখবো? একক ধনাত্মক আধানকে রাখলে ওই আধানটির উপর যে পরিমাণে বল ক্রিয়া হবে তাকে বলা হবে তড়িৎ প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে রাখলে ওই আধানটির উপর যে পরিমাণে বল প্রযুক্ত হয় তাকে বলা হবে তড়িৎ প্রাবল্য। ইংলিশে ওই একক ধনাত্মক আধানকে, ইংলিশে সিবিএসসি যারা পড়াবো, যখন আমার হিন্দি চ্যানেল আছে ফিজিক্স কি দুনিয়া, সেখানে আমরা টেস্ট চার্জ, কি বলা হয়?
টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান। আমরা এখানে তার নাম কি দিয়েছি, সব পরীক্ষাধীন গুলি, বলো কি বললাম, বলো একক ধনাত্মক আধান। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে যদি আমরা একক ধনাত্মক আধান মানে 1 কুলম এবং পজিটিভ চার্জ, ও স্যার কেন প্লাস কেন বলা হয়েছে, বাবু এটা কনসিডারেশন, সারা ওয়ার্ল্ডের লোককে একটা নির্দিষ্ট সিস্টেম আনার জন্য আমরা কি বললাম, পজিটিভ চার্জ বললাম, এটা ডাইরেকশনটা ফিক্সড হবে, তার মানটা ফিক্সড হবে, তাই না? ওই জন্য একক বলা হয়েছে, মানে 1 কুলম এবং ধনাত্মক আধানকে রাখলে যে পরিমাণে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে তাকে বলবো কি বলো, তাকে বলা হবে বাবু তড়িৎ প্রাবল্য। আচ্ছা, এটা প্লাস চার্জ আছে আর এটাও প্লাস চার্জ আছে, তার মধ্যে এদের মধ্যে কি আকর্ষণ না বিকর্ষণ, বিকর্ষণ হবে তার মানে এদের মধ্যে, হ্যাঁ কি না? আর যদি এটা ক্যাটরিনা আসতো এখানে, সালমান খান তখন বহুত কাঁদতো, যাই হোক ক্যাটরিনা যদি এখানে আসে, তাহলে ক্যাটরিনা এলে তাহলে তখন কি হবে, এখানে মানা থাকবো না বাবু, এখানে সবসময় একক ধনাত্মক আধান, তার মানে যার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা পজিটিভের জন্য হতে পারে, সেটা নেগেটিভের জন্যও হতে পারে, কিন্তু যেখানে তুমি প্রাবল্য বার করতে চাইবে সেখানে অবশ্যই রাখতে হবে একটি একক ধনাত্মক আধান, ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ। হয়েছে বাবু? তার মানে এ কি করবে, একে বলো একে আকর্ষণ করবে। তার মানে দেখো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে পজিটিভ চার্জকে সবসময় রাখতে হবে, কিন্তু ফিল্ডটা তৈরি হতে পারে পজিটিভের জন্য লাইক দিস, আবার নেগেটিভের জন্য, আর শাহরুখ খানের জন্য এলাকা হতে পারে, আবার ক্যাটরিনার জন্য এলাকা হতে পারে। শোনো, ক্যাটরিনাকে আমি নেগেটিভ বলতে চাইছি আর শাহরুখ খানকে আমি পজিটিভ বলতে চাইছি। ক্লিয়ারিটি এসছে সবার, বুঝতে পারছি সকলে? হ্যাঁ, তার মানে এই যে আধানটার উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে একেই বলা হবে তড়িৎ প্রাবল্য। তার মানে এবার দেখো শর্টকাটে দেখো, ধরো এই দূরত্বটা বললাম আর, এই দূরত্ব কি বললাম বলো, এই দূরত্ব হচ্ছে আর, এই যে আধানটা রাখা আছে আধানটা দূরত্ব বললাম কত, বললাম আর, তাহলে বলো বল কত হবে, বল F সমান হচ্ছে 1/4πε0, এখানে Q1 মানে বড়কা কিউ রাখা আছে, এখানে Q2 মানে ছোটকা কিউ এর মানটা 1 রাখা আছে, দূরত্ব হচ্ছে r স্কয়ার হয়েছে। শোনা, হ্যাঁ, তাহলে 1/4πε0 বলো Q ইন্টু 1/r স্কয়ার হয়েছে বাবু। হ্যাঁ, কি গো হয়েছে? শোনো, বুঝতে পেরেছো? স্যার এর নামটা যেহেতু স্পেশাল প্রাবল্য সেই জন্য আমরা এফ দিই না, আমরা কি দিই, ই দিই। কি দিই আমরা, ই দিই। ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা ই দিই, ইলেকট্রিক ফিল্ড হওয়ার জন্য নামটা কি দিই আমরা, বলো ই নাম দিই। কি নাম দিই শোনা, বলো আমার, মানে নাম ই নাম দেওয়া হয়। ওকে, তাহলে ই সমান হচ্ছে 1/4πε0 Q/r স্কয়ার, তাহলে ই হচ্ছে কত বলো, 1/4πε0 Q/r স্কয়ার, মুখস্থ রাখবে। ই সমান হচ্ছে 1/4πε0 Q/r স্কয়ার। স্যার স্কেলার না ভেক্টর? বাবু ডেফিনেটলি ভেক্টর। আরে একই কুলম ফোর্সই তো হচ্ছে, শুধুমাত্র এখানে 1 কুলম আধানের জন্য আলোচনা হচ্ছে, পজিটিভ 1 কুলম আধানের জন্য। অর্থাৎ ই ভেক্টর সমান কত হবে দেখো, 1/4πε0 Q/r স্কয়ার ইন্টু আর ক্যাপ, Q/r স্কয়ার ইন্টু বলো শোনা আমার আর ক্যাপ। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তড়িৎ প্রাবল্যের মান সংজ্ঞা কি বললাম, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে রাখা হলে আধানটির উপরে যে পরিমাণে বল প্রযুক্ত হবে তাকে বলা হবে তড়িৎ প্রাবল্য। হয়েছে? তারপর মান কি বললাম শোনা, মানে আমার মান বললাম 1/4πε0 Q/r। এবারে দেখো একটা জিনিস মধ্যে শোনো, এফ সমান আমরা কি জানি, এফ সমান হচ্ছে 1/4πε0 Q ইন্টু Q/r স্কয়ার। বাবু এখানে 1 কুলমের জায়গায় যদি আমি ছোটটা কিউ কুলম আধানকে রাখতাম কি হতো, 1/4πε0 Q/r স্কয়ার হতো, আর 1 কুলমের জন্য 1 হয়েছিল। তাহলে এই পুরো পার্টটা তো বাবু ই নাকি, এই পুরো পার্টটা দেখো না 1/4πε0 Q/r স্কয়ার মানে কি বলেছি, তড়িৎ প্রাবল্য ই বলেছি আমি, হ্যাঁ কি না, তড়িৎ প্রাবল্য ই বলেছি, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এফ সমান কি দাঁড়ালো ফর্মুলা, ই ইন্টু কিউ, তার মানে এফ সমান কিউ ইন্টু ই, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। ফোর্স মানে কোনো বিন্দুতে ফোর্স মানে তার প্রাবল্য ইন্টু আধানের গুণফল। কোনো বিন্দুতে যদি প্রাবল্য দেওয়া থাকে আর আধান বলে দেয়, ওই আধানের উপর প্রযুক্ত বল তুমি আরামসে পেয়ে যাবে, কোনো টেনশন করার দরকার নেই। এখান থেকে প্রাবল্যটা সংজ্ঞা নির্ণয় করবো, মন দিয়ে শোনো। তাহলে কি হচ্ছে, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, ই সমান কত হচ্ছে সোনা মানিক আমার, এফ বাই কিউ। এফ এর একক কি বলো, নিউটন, আর কিউ এর একক কি বলো, কুলম। তাহলে প্রাবল্য একক কি হলো, নিউটন পার কুলম, নিউটন পার কুলম। তাহলে প্রাবল্য একক কি হলো শোনা, নিউটন পার কুলম, নিউটন পার কুলম, নিউটন পার কুলম। বাবু এখানে
তোমরা ভালো করে এটা দেখে রাখবে শোনা, বুঝতে পেরেছো? বলে এটা এমসিকিউতে পড়ে প্রাবল্যের একক কি, পরীক্ষায় বহুতবার পড়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রাবল্য জিনিসটা কি হলো। তাহলে প্রাবল্যর ফর্মুলা কি হলো, দুটো ফর্মুলা শিখলে, একটা হচ্ছে ই সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, আরটা কি শিখলে এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই, এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই। হয়েছে শোনা, বুঝতে পারছো না পারছো না? পারছো তো বুঝতে? কেউ বুঝতে তো আরামসে আরামসে, হ্যাঁ না? আর একক কি বললাম বলো, নিউটন পার কুলম, নিউটন পার কুলম। হয়েছে না হয়নি? ক্লিয়ারিটি এসছে সবার? ভেরি গুড। চলো এরপর দেখো এবারে, তাহলে এবারে এখানটা অঙ্ক, এবারে বাবু আমরা এখান থেকে কি চালু করবো শোনা, অঙ্ক চালু করবো। কি বলো, অঙ্ক কি করবো শোনা, এখান থেকে বলো আমরা অঙ্ক স্টার্ট করবো। দেখো এবার অঙ্ক কিরকম পড়বে, এখান থেকে যেটা তোমাদের টেস্ট পেপারে ম্যাক্সিমাম পেজেতে দেখতে পাবে এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে এই ধরনের একটা অঙ্ক। দেখবে তোমরা অনেকবার এসছে এরকম ধরনের অঙ্ক। দেখো এটা তো ওয়ান শট ভিডিও করছি, এখানে কিছু কিছু করে অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করানো হচ্ছে, আর যে যখন আমি পুরো ফুল লেকচার নিয়ে আসবো সেখানে পুরো ডিটেলসে ভিডিও হবে শোনা। তোমাদেরও সময় এখন বেশি লাগবে না, টুক করে দেখে নেবে যেটা যেটা ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোই করা হবে, আর বাকিগুলো তো আলোচনা বহুত করে হবে যখন পুরো ফুল লেকচার নিয়ে আসবো সেখানে। হ্যাঁ দেখো এবারে, আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে শোনা, যেটা রাখবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিক বরাবর, হয়েছে না? পজিটিভ থেকে নেগেটিভ দিক, এগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন বলা হয়। পড়াবে একটু পরে, আগে বলে দিই ডাইরেকশন। ধরো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিক বরাবর, ইলেকট্রিক ফিল্ড বলা আছে ই। বললাম ই এর মান হচ্ছে 2 নিউটন পার কুলম্ব। কি বললাম শোনা বলো, 2 নিউটন পার কুলম, 2 নিউটন পার কুলম। এবারে বললাম এখানে একটা এম ভরের বস্তু কণা, কি ভরের বস্তু কণা শোনা বলো, এম ভরের বস্তু কণা, যার ভর হচ্ছে কত দেবো, 20 গ্রাম, হয়েছে তেলের ফোঁটা। ধরো আমার এই রুমটাতে নিচেতে ধরো প্লাস চার্জ লাগানো আছে, নিচেতে পুরো প্লাস চার্জ বেছানো আছে। কি আছে বললাম, নিচে বলো, নিচে প্লাস চার্জের একটা পুরো ঝাঁক আছে আর ওপরে মাইনাস চার্জের ঝাঁক। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন কি বললাম বলো, পজিটিভ থেকে নেগেটিভ দিক বরাবর যাবে। কেন যাবে আমি বলেছিলাম, কারণ দেখো আমি বলেছিলাম যখনই কোনো একটা পজিটিভ চার্জ থাকবে তার কাছে একটা একক ধনাত্মক আধানকে রাখো, তাহলে সেই আধানকে সে কি ঠেলা বল দেবে। তাহলে ডাইরেকশনটা দেখো পজিটিভ হলে পজিটিভ দিকে যাচ্ছে। তারপরে ধরো আমার ঘরে যদি মেঝেটা পুরোপুরি প্লাস চার্জের ভর্তি হয়, আর আমার যদি এখানে একটা ছোটকা একটা যদি ধরো এটা একটা ছোটকা একটা প্লাস চার্জে রয়েছে, তাহলে কি এই প্লাস চার্জটাকে এই প্লাস চার্জে ঠেলবে, তার মানে ওপর দিক বরাবর ঠেলবে না, ঠেলবে না, ডেফিনেটলি ঠেলবে, ওপর দিক বরাবর ঠেলবে, তার মানে পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে। ওকে না? আর ছাদে আছে মনে করো, ছাদে রয়েছে মনে করো নেগেটিভ চার্জ, ছাদে কি আছে বলো, নেগেটিভ, তাহলে মেঝে কি হলো, মেঝে হচ্ছে পজিটিভ, আর ছাদ কি বলছি, ছাদ হচ্ছে নেগেটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন কি হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিক বরাবর। এই ঘরেতে একটা আহিত চার্জ, এটা তেলের ফোঁটা, 1 ফোঁটার তেল আমি এখানে আলতো করে ছেড়ে দিলাম, 1 ফোঁটা তেল। ইন্টারেস্টিং ঘটনা, তেলটার পড়বে না, ভেসে থাকবে। স্যার কোশ্চেন পড়ে বারবার ধরে যে কত ইলেকট্রিক ফিল্ড দিলে পড়বে না, এটসেট্রা এটসেট্রা কোশ্চেন পড়ে। তো কীভাবে হবে দেখো, যদি এখানে তেলের ফোঁটাটা থাকে, এখানে যার ভর হচ্ছে 20 গ্রাম, তাহলে তেলের ফোঁটা পড়ছে না কেন, কে বলতে পারবে? তেলের ফোঁটার মধ্যে যদি চার্জ কিউ থাকে, তাহলে তোমরা নিজেরা বলো আমাকে, ফোর্স কত হবে শোনা, ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই, ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই। এখানে ধনাত্মক চার্জ কিউ আছে, মানে ইলেকট্রিক ফিল্ডটাকে ওপর দিক বরাবর ঠেলছে, তাহলে ফোর্স এফ সমান কত হচ্ছে বলো, ওপর দিক বরাবর কিউ ইন্টু ই। আর অভিকর্ষীয় ত্বরণের জন্য এমজি নিচে কাজ করবে, তাহলে নিচের দিক বড় কাজ করবে, ডাব্লিউ ইকুয়ালস টু কত হচ্ছে বলো শোনো আমার, এমজি। তাহলে এমজি কাজ করছে কোন ডাইরেকশনে, নিচে। আর ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স কোন দিকে কাজ করবে, উপরে, কারণ এটা পজিটিভ চার্জ আর ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন দেখো উপর দিকে আছে, তাহলে পজিটিভকে সে ফোর্স ওদিকেই দেবে, নেগেটিভ হলে অপোজিট দিকে হতো, তাহলে ফোর্স ডাইরেকশন উপর দিক বরাবর হবে। তাহলে ইলেকট্রিক ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই, আর ডাব্লিউ কত হলো বলো, এমজি নিচের দিক বরাবর। যদি তৈল বিন্দুটা ব্যালেন্স হতে চায়, তাহলে ব্যালেন্স হওয়ার শর্ত হচ্ছে উপরের দিক বরাবর ফোর্স আর নিচের দিক বরাবর ডাব্লিউ পরস্পর সমান হতে হবে, তবে না ব্যালেন্স হবে। হ্যাঁ, তাহলে বলতেই পারি এফ সমান যদি ডাব্লিউ হয়ে যায় তাহলে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এফ এর মান হচ্ছে দেখো কিউ ইন্টু ই, আর ডাব্লিউর মান হচ্ছে দেখো এম ইন্টু জি। আমি ই এর মান দিয়ে দিয়েছি, হ্যাঁ স্যার দিয়েছেন, 2 নিউটন পার কুলম। তাহলে কিউ ইন্টু 2, এম এর মান 20 গ্রাম দিয়েছি, তাহলে 20 ইন্টু 10⁻³ কেজি করলাম, আর জি এর মানটা 9.8, অ্যাপ্রক্সিমেটলি 10 ধরে নিলাম। দেখো একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য হলো, 10⁻³ আছে, তাহলে -1 হবে, মানে 0.2 হবে, তাহলে 0.2 হয়েছে, সমান হচ্ছে 2 ইন্টু কিউ, তাহলে কিউ সমান কত হচ্ছে বলো, 0.2/2 মানে হচ্ছে 0.1 কুলম আনসার। পরীক্ষায় পড়লে পারবে তো শোনা অঙ্ক, হ্যাঁ আরামসে, ভেরি গুড। তোমরা নিজের একটা হোমওয়ার্ক রইলো, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে তো, পারো কিনা দেখবো আমি, কে পারো দেখবো।
এখানে একটা এম ভরের বস্তু কণা আছে, ইলেকট্রিক ফিল্ডের মান ই ওপর দিক বরাবর আছে। এখানে কিউ চার্জের মানটা দিয়েছি আমি 10 কুলম দিয়েছি, ই এর মান দিলাম 20 নিউটন পার কুলম। তাহলে এই এম ভরের বস্তু কণা, কিউ এর মান 10 কুলম, ইলেকট্রিক ফিল্ডের মান 20 নিউটন পার কুলম বলা আছে। তাহলে বুঝতে পারছো, ই এর মান দিয়ে দিচ্ছি আমি, কিউ দিয়ে দিচ্ছি, এম এর মানটা বার করতে বলেছি। আমাকে করে কমেন্ট বক্সে জানাও যে এর আনসার কত হবে। ক্লিয়ার? ওকে বাবু, হয়েছে? চলো নেক্সট অঙ্ক কিরম পড়বে দেখো এখান থেকে। ইলেকট্রিক ফিল্ড স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? 100% ভেক্টর কোয়ান্টিটি, কারণ এটা হচ্ছে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, তাই না? তার মানে অ্যাকচুয়ালি ফোর্স কি কোয়ান্টিটি হয়? ফোর্স ভেক্টর কোয়ান্টিটি হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে শোনা? ইলেকট্রিক ফিল্ড হবে ভেক্টর কোয়ান্টিটি। হয়েছে শোনা? কোনো ডাউট নেই কারো কিছু? আশা করছি বুঝতে পেরেছো। ডাউট থাকলে বলো আমাকে। কারো কোনো ডাউট নেই তো? একদম চলো, দিল মায়া ফিল। হ্যাঁ স্যার, বিলকুল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আছে কিউ চার্জ, এখানে আছে কিউ চার্জ। বলা হলো এর মধ্যবিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলবে সেই পয়েন্টে রাখতে হবে তোমাকে একটা একক ধনাত্মক আধান। শর্ত প্রথমেই বলেছিলাম সংজ্ঞা অনুসারে, কিরা বলো? একক ধনাত্মক আধান। তার মানে এখানেটা রেখে দাও +1 কুলম চার্জ। তাহলে এই কিউ চার্জ কি করবে? একে ঠেলবে, আর এ কে ঠেলবে দিক বরাবর। তাহলে এই 1 কুলমের উপরে নেট ফোর্স কত হবে? 0 হবে। কারণ কি দেখো, আমি যদি বলি এটাকে এ বি, যদি এই দূরত্বটাও আর হয়, এটাও আর হবে। যদি এখানে আমি সি বিন্দু নাম দিটা, সি বিন্দু নাম দিটা সেটা আছে, ডি বিন্দু নাম দিলাম, তাহলে কিউ এর জন্য ডিতে ফোর্স এদিক বরাবর হবে। F1 হলো কত গো? 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। আর এর জন্য ফোর্স এদিকে হবে F2 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। দুটো ফোর্স সেম আছে এবং অপোজিট ডাইরেকশনে আছে। তাহলে নেট ফোর্স কথা বলো 0 হয়ে যাবে। তাহলে F1 মাইনাস F2 ইকুয়ালস টু 0 হয়েছে শোনা। তার মানে মধ্যবিন্দুতে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবেই না। ক্লিয়ার এসছে? পরের অঙ্ক, একটা স্কোয়ার আছে, এখানে কিউ, এখানেও কিউ, এখানেও কিউ, এখানেও কিউ। স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য এ। বললাম স্কোয়ারের কর্ণ দুটি অর্থাৎ ডায়াগোনাল দুটি যেখানে ছেদ করছে ওই ছেদ বিন্দুতে প্রাবল্যের মান কত হবে? কত হবে শোনা বলো। তার মানে এখানে আমি 1 কুলম ধনাত্মক আধানকে রাখছি। তার মানে কি হয় বলো? তার মানে 1 কুলম ধনাত্মক আধানকে রাখলে, আরে ভাই ওকে, এখানে কি রেখেছি বলো? 1 কুলম ধনাত্মক আধানকে রেখেছি আমি। তাহলে সেই 1 কুলম ধনাত্মক আধানের এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব সবগুলো সমান হবে। এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, কারণ বর্গক্ষেত্র আছে, সব বিন্দুতে সমান হবে। তার মানে আর করে হলো। তার মানে এবারে দেখো, তাহলে এই দূরত্ব 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 যদি সমান হয়, তাহলে এর উপরে ফোর্স যা হবে এর উপরে ফোর্স তাই হবে, কিন্তু ডাইরেকশন উপরে। দেখো বাবু, এই আধানটা একে এদিক বরাবর ঠেলবে, দূরত্ব সমান আধান সমান, এক্ষুনি দেখো দূরত্ব সমান আধান সমান, তাহলে ফোর্সের মান সমান হবে। তার মানে এই কিউ আধানটা একে ঠেলবে এদিক বরাবর, আর এই কিউ আধান ঠেলবে ওদিক বরাবর, নেট ফোর্স 0। এই কিউ আধান একে ঠেলবে এদিক বরাবর, এই কিউ আধান ঠেলবে এদিক বরাবর, নেট ফোর্স 0। বুঝতে পেরেছো না পারোনি? নেট ফোর্স 0 হয়েছে। ক্লিয়ার? তারপরে নেট ফোর্স 0 হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ বাবু, নেট ফোর্স 0। তাহলে নেট ফোর্স যদি 0 হয়ে যায়, তাহলে বলো ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? এখানে ইলেকট্রিক ফিল্ডের মান হবে 0। তার মানে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ডের মান 0 হবে। হয়েছে শোনা? বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? বিলকুল স্যার। দেখো এবারে এটা হোমওয়ার্ক দিচ্ছি, একটা করে দেখাবো আমাকে। একটা সমবাহু ত্রিভুজ আছে। কি ত্রিভুজ বলো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এখানে আছে কিউ আধান, এখানেও আছে কিউ আধান, এখানেও আছে কিউ আধান, বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এই বাহুর কর্ণ, এই মধ্যমা যেটা আছে, তিনটে মধ্যমা ছেদবিন্দুতে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান কত হবে স্যার? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, করে আমাকে পাঠাবে। টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও পাঠাতে পারো, অথবা আমাদের এখানেও পাঠাতে পারো। থ্যাংক ইউ। সম্ভবত নামটা মনে পড়ছে না, তুমি টেলিগ্রাম চ্যানেলে প্রিভিয়াস আনসার দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েটিং অ্যান্ড দ্য ডুইং সলভিং দ্য ম্যাথামেটিক্স ফর ইউর লাইফ, নট ফর দ্য পিকেডি, ফর ইউর লাইফ। বাবু, তোমরা যারা খাটছো তাদেরকে আমার আন্তরিক অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ, এবং তোমরা মেহনত করছো নিজের লাইফের জন্য এবং আমাদের দেশকে, আমার রাজ্যকে আরও সমৃদ্ধ করার জন্য। থ্যাংক ইউ সোনা। তো দেখো এবারে
তো এখানে এই পয়েন্টটা আমরা কি চেয়েছি বলো শোনা, এখানে আমি এই পয়েন্টটা চেয়েছি তড়িৎ প্রাবল্যের মান। এটা বাড়ির জন্য রইলো হোমওয়ার্ক, আরামসে পারবে শোনা, কোনো টেনশন নেই, সব বহুত সহজ, আরামসে পেরে যাবে। হয়েছে বাবু? বাহু দৈর্ঘ্য এ আছে, আধান কিউ দিয়ে আছে। ওকে চলো বাবু, এখান থেকে প্রচুর অঙ্ক আছে বাবু, প্রচুর অঙ্ক আছে। এটা ওয়ান শট ভিডিও, আমি এখানে করাচ্ছি না, যখন মেন লেকচার আসবে সেখানে করাবো। আমার হিন্দি চ্যানেলে অলরেডি চলছে, সেখানে করিয়েছি, তোমরা হিন্দি চ্যানেলে যাবে, ফিজিক্স কি দুনিয়া হিন্দি চ্যানেল রয়েছে, শুধু লিখবে ফিজিক্স কি দুনিয়া, একদম প্রথমেই টপ লিস্টে দেখাবে, সেখানে দেখবে আমি এখানে প্রচণ্ড লেভেলের অনেক অঙ্ক করিয়ে রেখেছি। হ্যাঁ বাবু, এখন চলছে কাজ, সেখানে আরও ভিডিও আপলোড হবে আরও। হলো, এরপর মোটামুটি তড়িৎ প্রাবল্য সম্পর্কে একটা আমাদের আইডিয়া চলে এলো, কিরকম অঙ্ক হবে বুঝতে পেরে গেলাম। এরপরে তড়িৎ প্রাবল্যের পরের পোর্শন চলে আসছি। তড়িৎ প্রাবল্যের পরের পোর্শন হচ্ছে বলরেখা। তড়িৎ বলরেখা কাকে বলে? এই সংজ্ঞাটা পরীক্ষায় পড়েছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একক ধনাত্মক আধানকে রাখলে আধানটি যে পরিমাণে যে দিক বরাবর বল অনুভব করে, সেই দিকটাকে, কাল্পনিক দিকটাকে বলা হয় তড়িৎ বলরেখা। ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধানকে রাখলে আধানটি যে দিক বরাবর বল অনুভব করবে, সেই বলের দিকটাকে কি বলবো? তড়িৎ বলরেখা। সাপোজ মনে করো এই ঘরের মধ্যে ভাবো একটা নদী আছে, মনে করো জল যাওয়ার একটা রাস্তা আছে, মনে করো নদী আছে, তুমি তার উপর কোনো বস্তুকে ছেড়ে দিলে, কোন দিক বইবে? যেদিকে জল বইছে দিক বরাবর। তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন তুমি কোনো আধানকে রাখবো, সে তো বল অনুভব করবেই। কোন দিক করবে শোনা, আমি 12 ধরে বলেছি। দেখো তড়িৎ বলরেখা মানে কিরকম ধরনের দেখা যায় বোঝাচ্ছি ভালো করে, ফিল করো, তাহলে মজা লাগবে না ফিজিক্স। ধরো একটা প্লাস কিউ চার্জ, বড়কা একটা প্লাস কিউ চার্জ, একটা স্ফিয়ার আছে বাবু। আগের চ্যাপ্টারে পড়িয়েছিলাম আধান সবসময় পরিবাহীর পৃষ্ঠতলে অবস্থান করে এবং সমবায় চার্জে ছড়িয়ে পড়ে, তাই না? সকলে আগের যে চ্যাপ্টারটা পড়ালাম তড়িৎ, স্থির তড়িৎ, সেখানে এটাই বলেছিলাম। আর এর নিকটতম একটা বিন্দু, এই বিন্দুতে আমি তড়িৎ প্রাবল্য বার করতে চেয়েছি, বা এই বিন্দুতে, বা এই বিন্দু, 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 বা এই বিন্দু। তাহলে বলো, যেখানেই তড়িৎ প্রাবল্য বার করবো সেখানে কি রাখবো? 1 কুলম্ব ধনাত্মক আধান, 1 কুলম্ব ধনাত্মক আধান, 1 কুলম্ব ধনাত্মক আধান, 1 কুলম্ব ধনাত্মক আধান। হয়ে যাবো। তাহলে বলো এই চার্জটা একে কি ঠেলবে? এদিক বরাবর ঠেলবে না? একে ঠেলবে এদিক বরাবর না? ঠেলবে এদিক বরাবর, ঠেলবে এদিক বরাবর। বুঝাচ্ছ না? বুঝাচ্ছ না? এই যে কাল্পনিক রেখাগুলো দেখতে পাচ্ছ টানছি আমি, সত্যিকার রেখা নেই, কাল্পনিক রেখা, এই রেখাগুলোই বলরেখা। বলো এই চার্জের জন্য এই চারধারে পুরো তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে না হয়নি? তৈরি হয়েছে। সেখানে আমি একটা একক ধনাত্মক আধানকে রাখলাম, তাহলে সে যেদিক বরাবর গেল ওই কাল্পনিক রেখাটাকে বলা হবে তড়িৎ বলরেখা। তাহলে প্লাস চার্জ হলে তড়িৎ বলরেখা দেখো আউটওয়ার্ড, বুঝতে পারছো? আর যদি মাইনাস হতো এটা, আর যদি আমরা এখানে মাইনাস কিউ রাখতাম, তাহলে মাইনাসের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, প্লাসের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। প্লাসের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হবে সেখানে আমার কিন্তু একক ধনাত্মক রাখতে হবে, আর মাইনাসের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হলেও সেখানেও আমাকে কি রাখতে হবে বলো? একক ধনাত্মক আধানকেই রাখতে হবে। মনে আছে না? মনে নেই? পড়িয়েছিলাম, এই তো পড়িয়ে গেলাম। তো সো দ্যাট তাহলে সব ক্ষেত্রেই প্লাস। তাহলে বলো এর বেলায় কি হবে? অ্যাট্রাক্টেড হবে না রিপালশন হবে? অ্যাট্রাকশন হবে। এখানে রাখো অ্যাট্রাকশন হচ্ছে, এখানে রাখো অ্যাট্রাকশন হচ্ছে। তাহলে বলো মাইনাসের বেলায় তড়িৎ বলরেখা কোন দিক হচ্ছে? ইনওয়ার্ড। দেখো শোনো, ইনওয়ার্ড হচ্ছে না, অ্যাট্রাকশন হবে সেখানে, কারণ এখানে তো প্লাস চার্জ আর এ তো মাইনাস চার্জ, অ্যাট্রাক্ট করবে, প্লাস মাইনাস অ্যাট্রাক্ট করবে। তাহলে মাইনাসের বেলায় তড়িৎ বলরেখা কি হচ্ছে বলো? এখানে যেই মানে কোশ্চেন হচ্ছে শোনা, অনেকবার পড়াবো শোনা, আমার হিন্দি চ্যানেলে অসাধারণ অসম চ্যানেল, ওখানে বহুত কিছু আলোচনা হবে শোনা। কেন হালাকি তোমাদের একটু এবিটিএ ডাব্লিউবিটিএ এই সাজেশন নিয়ে ব্যস্ত চলে, হিন্দি চ্যানেলে একটু ভিডিও কম আসছে, বাট আমার ওখানে দেবে শোনা, যেগুলো আলোচনা হবে শোনা লেভেল একদম অসাধারণ লেভেল আলোচনা হবে। দিল থেকে বলছি, বহুত ভালোবেসে ফিজিক্স পড়াই শোনা, এবং রিয়েলি আই ওয়ান্ট টু মেক লাভার ইন ফিজিক্স ইন দ্য ওয়ার্ল্ড। তোমাদেরকে আমি ফিজিক্সের লাভার বানানোর জন্য এত খাটছি শোনা, মেহনত করো, প্রচুর খাটো, দিবে হবে শোনা, কিন্তু একদিনে হবে না, রাতারাত মালামাল হতে পারবে না, এখানে মেহনত লাগে প্রচুর। হ্যাঁ, তো মাইনাস হলে কি বললাম বলো? ইনওয়ার্ড, আর প্লাস হলে কি বললাম? আউটওয়ার্ড। তাহলে তড়িৎ বলরেখা বুঝতে পারলে কি বললাম? তাহলে তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধানকে, একক ধনাত্মক আধানকে রাখলে বা কোনো ধনাত্মক আধানকে রাখলে, একক না বললেও চলে, কোনো ধনাত্মক আধানকে রাখলে সে যেদিক বরাবর বল অনুভব করবে সেই কাল্পনিক দিককেই বলা হবে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা হচ্ছে শোনা, বুঝতে পারলে সকলে? হ্যাঁ, একদম এসছে মন থেকে, দিল থেকে, কিডনি, হৃৎপিণ্ড, হ্যাঁ বাবু, লিভার থেকে এসছে সর, বুঝতে পারছি সকলে? তো চলো নেক্সট এগিয়ে যাবে আস্তে আস্তে। বিলকুল। তো স্যার এই পোর্শনটা শেষ হলো। বলরেখার কতগুলো প্রপার্টিজ আছে, বৈশিষ্ট্য আছে।
বলরেখার বৈশিষ্ট্য নাম্বার 1 হচ্ছে যে কখনো কোনোদিনও বলরেখা, ভালো করে শুনবে, অনেক বৈশিষ্ট্য আছে, আমাদের এটা মেন কোর্স নয়, এটা তো আমি ওয়ান শট করাচ্ছি, শুধু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাচ্ছি, যেগুলো লাগবে তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ওয়ান শট ভিডিও হিসাবে। তো বলরেখার মেন বৈশিষ্ট্য হচ্ছে যে পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে নাম্বার 1, তড়িৎ বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। কি বলবে? তড়িৎ বলরেখা কখনো একে অপরকে ছেদ করবে না। কেন? এখানেই বলে দিই। হ্যাঁ, নাম্বার 1 বৈশিষ্ট্য কি বললাম? ফিচার্স নাম্বার 1, তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। 1 নম্বর তো বলে দিয়েছি যে পজিটিভ হলে বলরেখা আউটওয়ার্ড হবে, আর নেগেটিভ হলে বলরেখা কি হবে বলো শোনা? ইনওয়ার্ড হবে। আর তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। তড়িৎ বলরেখা কখনো পরস্পর ছেদ করে না। কেন করে না? দেখো, সাপোজ মনে করো এইখানে 8টা রাখলাম, তার বলরেখা এভাবে ছেদ করে গেল, মনে করো ছেদ করে গেল। যদি ছেদ করে তার মানে এই বিন্দুতে যদি আমি একটা ধনাত্মক আধানকে রাখি, তার ডাইরেকশন অফ ফোর্সের পসিবিলিটি দুদিক বরাবর, দেখো একটা এদিক বরাবর একটা এদিক বরাবর, তাই না? কটা হচ্ছে বলো? পসিবিলিটি দুটো হচ্ছে, কিন্তু ডাইরেকশন অফ ফোর্সের পসিবিলিটি কটা হওয়া উচিত শোনা? একটা হওয়া উচিত। কারণ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা ধনাত্মক আধানকে রাখলে সে একটা দিকে যাবে। নদীতে তুমি কোনো একটা বলকে ছাড়লে সে তো একদিকে ফুল হবে নাকি 1000 দিকে? একবার নদীতে লাফ গিয়ে আড়াই যাবে, এবার ল্যান্ডে উঠবে, আবার লাফ আবার নদীতে আসবে, আবার লাফ এবার সমুদ্রে যাবে, আবার এরকম করবে? নো, নদী যদি একবার বইছে সেদিকে যেতে হবে, একটা ডাইরেকশন তার, নদীর ডাইরেকশনটা তার ডাইরেকশন হবে। তার মানে তড়িৎ বলরেখা কোনো ছেদ করতে পারে না। তার কারণ পরীক্ষার সময় কি লিখবে? পারলে ছবিটা এঁকে দেবে, দিয়ে বলবে এই বিন্দুতে কখনো দুটো বলরেখা ছেদ করতে পারে না, কারণ ওই বিন্দুতে নাম দেবে, ধর এই বিন্দু, এই এ বিন্দুতে, অর্থাৎ দুটো বলরেখার সংযোগ বিন্দুতে একটি ধনাত্মক আধানকে রাখলে তার দুটি দিককে প্রকাশ করে। কটা দিককে বলো? দুটি দিককে প্রকাশ করে। অর্থাৎ দুটি বলের দিক একই বিন্দুতে কখনো হওয়া সম্ভব নয়। হয়েছে, এই জন্য তড়িৎ বলরেখা কখনো পরস্পর ছেদ করতে পারবে না। বুঝতে পেরেছি শোনা? ক্লিয়ারিটি এসছে? হ্যাঁ, বাবু তোমাকে বাইরে ইনভাইট করেছে, কারোর বিয়ে বাড়ি আর কারোর ধরো অন্নপ্রাশন আছে, বাবু তুমি একই সময় আছে, দুপুর 1টা থেকে আছে, আর তুমি একা মানুষ, আর তুমি একা কি আমি অন্নপ্রাশনেও যাবো, চলো বিয়ে বাড়িতেও যাবো, চলো বিয়ে, আরে ইয়ার কোন দিক যাবে? যেতে পারবে না রে পাগলা। একই সময়ে একই জায়গায় একই টাইমে একই মানে সময়ের মধ্যে যদি ইনভাইট পড়ে যায়, তোমাকে যে কোনো একটাই চয়েস করতে হবে না, দুটো ডাইরেকশন হতে পারে না, তাই না? তেমনি একই বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যে একই বিন্দুতে কোনো আধান রাখলে সে যে কোনো একটা দিকে যাবে না, আইদার এদিক যাবে তাহলে এদিক যাবে, যে কোনো দুদিকে যেতে পারে না। স্যার ক্লিয়ার সবার? ওকে, তাহলে দেখতে পেলে বুঝতে পারলে সকলে আরামসে। এই পয়েন্টে যখন কোনো একক ধনাত্মক আধান তুমি রাখছো, সেই আধানটার উপরে প্রযুক্ত বলটা দেখো এই দিক বরাবর হচ্ছে। এবারে বক্তব্য হচ্ছে তড়িৎ বলরেখাকে, ভালো করে শুনবে এবারে, তড়িৎ বলরেখাকে আধান মানে তোমার এগুলো কি বলে, সবসময় ক্লোজ হয় না। কি বললাম? ক্লোজ হয় না। কারণ শোনো, তড়িৎ বলরেখা কখনো ক্লোজ হবে না। কারণ কি শোনো? কারণ দেখো, ধরি এটা কিউ আধান রেখেছি আমি এখানে, তাহলে প্লাস আছে, তাহলে সব আধানগুলো পৃষ্ঠে রাখা আছে, প্লাসগুলো পৃষ্ঠে আছে, পৃষ্ঠে। তাহলে এই প্লাস পৃষ্ঠে থাকলে আধান থেকে তবে না বলরেখা বাইরে বেরোবে, তাহলে ভিতরে তো কোনো আধানই নেই। তাহলে ভিতরে কোনো আধানকে নিয়ে গেলে তার জন্য তার উপর কোনো বলের কোনো দিকই অ্যাপ্লাই হবেই না। একটা ফুটবল, বড় ফুটবল ভাবো, বড় ফুটবলে আধান দিয়ে দিয়েছো, তো পৃষ্ঠে তো আধানগুলো আছে, থই না ভিতরে আধান আছে। আর যদি বাইরে কোনো একটা বিন্দুতে ধনাত্মক আধানকে রাখি, সে পৃষ্ঠের আধানটাও ঠেলবে, তার মানে কি না? তো ভিতরে কোনো ধরনের বলরেখা থাকবে না, তাই জন্য কোনোদিন তড়িৎ বলরেখা ক্লোজ হয় না। কীরকম ক্লোজ হয় না মানে, সাপোজ মনে করো এটা প্লাস এটা মাইনাস, বলরেখা এইভাবে পৃষ্ঠে গিয়ে শেষ হয়ে যাবে। আগে বলেছি প্লাস থেকে মাইনাস। ওকে শোনা, দিস ইজ দ্য তড়িৎ বলরেখা। ক্লিয়ার হয়েছে? এটা বলরেখার ডায়াগ্রাম। বাবু এখান থেকে নিটে কোশ্চেন পড়ে, যেইতে কোশ্চেন পড়ে, যেইতে বেশি কোশ্চেন পড়ে এখান থেকে, হ্যাঁ না? হালকা আলোচনা হবে হিন্দি চ্যানেলে, প্রচুর আলোচনা হবে। সকলে বুঝতে পেরেছো বাবু? কারো কোনো ডাউট নেই, মনের মধ্যে কোনো কষ্ট নেই, কোনো ব্যথা যন্ত্রণা নেই? হ্যাঁ, ক্লিয়ার সকলের? হ্যাঁ স্যার, বিলকুল বুঝলাম। হ্যাঁ, দেখো এবারে এরপর তাহলে বলরেখা সম্পর্কে মেন ফিচার্স কি বললাম? বলরেখা কখনো পরস্পর ছেদ করবে না, বলরেখা কখনো বদ্ধ হবে না, আর কি বললাম? বলরেখা প্লাস থেকে মাইনাসের দিকে যাতায়াত করবে। হয়েছে? এইগুলো আপাতত তোমাদের জন্য ওয়ান শট ভিডিওর জন্য যথেষ্ট। এগুলোর বাইরে কোনো কোশ্চেন তোমাদের আসবে না, ভালো করে দেখে যাও, এগুলোই কোশ্চেন পড়বে, বুঝছো না? যখন হিন্দি চ্যানেল অথবা এই চ্যানেলে যখন মেন কোর্স আসবে শোনা, সেখানে আরও ডিটেলসে বলরেখা নিয়ে আলোচনা হবে, বহুত আলোচনা হবে। ওকে চলো এরপর আসছি তড়িৎ দ্বিমেরু। সকলে আদর পর্যন্ত ক্লিয়ার হয়েছে পুরো পিকচার? কারোর কোনো পিকচারে কোনো ঝিকঝিক, কোনো মিকমিক, কোনো রকম কিছু নেই? পুরো ডাউট ক্লিয়ার আছে সবার? হ্যাঁ স্যার।
এবার আসছে বাবু, বাবু শোনা মানে কেমন, তড়িৎ দ্বিমেরু। কি আসছে শোনা বলো, তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কাকে বলে দেখো, তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু স্যার কি জিনিস? তড়িৎ দ্বিমেরু হচ্ছে বাবু কোনো একটি প্লাস চার্জ আর একটি মাইনাস চার্জ সমমানের এবং বিপরীত ধর্মী খুব কাছাকাছি অবস্থান করলে ওই আধান সংস্থাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। হয়েছে? কোনো একটি প্লাস চার্জ এবং মাইনাস চার্জ সমমানের এবং বিপরীত ধর্মী আধান, প্লাস চার্জ মাইনাস চার্জ বিপরীত ধর্মী, আমি যদি সংখ্যাটা পদ্ধতিতে বলি যে সমমানের বিপরীত ধর্মী আধান খুব কাছাকাছি অবস্থান করলে যে তড়িৎ সংস্থা তৈরি হয় সেই সংস্থাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এই সংস্থাকে বলা হয়, সিস্টেমকে বলে তড়িৎ দ্বিমেরু। হয়েছে? একটা প্লাস চার্জ আর একটা বলো মাইনাস চার্জ খুব কাছাকাছি অবস্থান করলে যে সিস্টেম তৈরি হয় এই সিস্টেমকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। পরীক্ষার সংখ্যা কি লিখবে? পরীক্ষার সংখ্যা পড়েছে বাবু, পরীক্ষার সংখ্যা পড়েছে। তাহলে দুটি সমমানের বিপরীত ধর্মী আধান খুব কাছাকাছি অবস্থান করলে যে তড়িৎ সংস্থা তৈরি হয় তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। কি বলে? তড়িৎ দ্বিমেরু। এটা বহুত ছোটকা দূরত্ব হয় শোনা, অ্যাটমিক রেঞ্জের দূরত্ব বহুত ছোটকা, এই দূরত্বটা খুবই ছোটকা হয়, হ্যাঁ কাছাকাছি হয়। এদের দূরত্ব ধরলাম 12 ধরলাম, এল ধরলো, চলো অনেক বলতে আর ধরেছে, আমার এল ধরেছে, 12 ধরেছে, আমি 12 ধরলাম। পরবর্তীকালে থিওরিগুলোতে খুব সুবিধা আমার, হ্যাঁ। তাহলে দেখো এই যে প্লাস আর মাইনাস খুব কাছাকাছি অবস্থান করে আছে একে বলবো আমরা কি বলে? তড়িৎ দ্বিমেরু। হয়েছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে এই দুইটি আধান, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, এই দুটি আধানের মধ্যে যে কোনো একটি আধান আর এদের মধ্যকার দূরত্বের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে দুটি আধান এবং এদের মধ্যকার দূরত্বের গুণফলকে বলা হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু কাকে বললাম বলো? প্লাস মাইনাস, অর্থাৎ তিনটে শর্ত। একটা হচ্ছে কি প্লাস মাইনাস হতে হবে, মান দুটো সমান হতে হবে, আর 3 নম্বর কি বললো বলো? দূরত্ব কাছে হতে হবে। তাহলে 1 নম্বর বাবু ধরো কেউ একজন বিয়ে করবে, তাকে প্রথম ক্রাইটেরিয়া বাবু খুব যেন একদম শান্ত স্বভাবের হয়। আর 2 নম্বর কি বলো? 1 নম্বর কি বললাম? শান্ত স্বভাবের হবে। 2 নম্বর কি হতে হবে? তাকে একদম খুব বুদ্ধিমান, মানে পাওয়া খুব মুশকিল এরকম মেয়ে, তো ধরো বুদ্ধিমান একটা হওয়া উচিত মোটামুটি। আর 3 নম্বর কি হবে শোনা? 3 নম্বর তাকে হতে হবে যে বলি তো সুন্দরী হতে হবে, হ্যাঁ না? এই 3টে যদি ফলো করে তাহলে তাকে বলবো হ্যাঁ এ বিয়ের যোগ্য হয়েছে আমার, হচ্ছে। আমার নয় রে পাগলা, যে চাইছে তার কথা বলছি। আর কোনো মেয়ের জন্য হয়তো খুব পয়সালো হতে হবে, আমি এমনি বলছি, খারাপভাবে কেউ নিয়ে মানে আমার পয়সালো হতে হবে। 2 নম্বর স্মার্ট হতে হবে, শুধু না লালবাল করলে চলবে না। আর 3 নম্বর শোনা দেখতে শুনতে যেন ভালো হয়, বুঝলে না? এই 3টে হলে এই তো আমার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে চলবে, ক্লিয়ার হচ্ছে না? তেমনি শোনা এখানেও দ্বিমেরু হওয়ার 3টে শর্ত। 1 নম্বর কি? একটা হচ্ছে বিপরীত ধর্মী আধান মানে প্লাস মাইনাস। 2 নম্বর কি বলো শোনা? 2 নম্বর হচ্ছে কি সমান আধান হতে হবে। আর 3 নম্বর কি দূরত্ব খুব কম হতে হবে। তাহলে বলবো সংস্থাকে তড়িৎ দ্বিমেরু। হয়েছে? আর দ্বিমেরু ভ্রামক কি বললাম বলো? ওই দুইটি তড়িৎ আধানের মধ্যে যে কোনো একটি তড়িৎ আধানের মান এবং তাদের দূরত্বের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওদের মান কি? এটা কিউ, এটাও কিউ, যে কোনো একটা কিউ নিয়ে নাও, আর দূরত্ব ছিল 12, তাহলে কিউ ইন্টু 12 বলা হবে দ্বিমেরু ভ্রামক। প্রশ্ন করছি দ্বিমেরু ভ্রামক স্কেলার না ভেক্টর? বাবু কি স্কেলার না ভেক্টর বলো? ইয়েস ভেক্টর। গুড শোন, অনেকেই বলেছে মনে মনে ভেক্টর কোয়ান্টিটি। বাবু ভেক্টর দ্বিমেরু ভেক্টর। তাহলে পরের কোশ্চেন আমার তোমার কাছে, বাবু ডাইরেকশন কই? ডাইরেকশন ভেক্টর যদি হয় তো ডাইরেকশন কই? আর ইয়ার দ্বিমেরু ভেক্টর বলছেন তো ডাইরেকশন বলুন, বলো 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 ডাইরেকশন কি হবে বলো? আর তোমাদেরকে বলছি বলো না ডাইরেকশন কি হবে? হ্যাঁ শোনা ঠিক বলেছো, ডাইরেকশন হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, ডাইরেকশন হবে নেগেটিভ টু পজিটিভ। দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন কি হবে শোনা? নেগেটিভ থেকে পজিটিভ। ভেক্টর ফর্মে কিরকম লিখবো? পি ভেক্টর, মানে দ্বিমেরু ভ্রামককে পি দিয়ে লেখা হয়, হ্যাঁ। পি ভেক্টর সমান 2 ইন্টু কিউ ইন্টু বলো শোনা মানে আমার এল ভেক্টর। তাহলে পি ভেক্টর সমান 2 ইন্টু এল ইন্টু 2 ইন্টু কিউ ইন্টু এল ভেক্টর। হয়ে গেল, খতম। দ্বিমেরু সম্পর্কে আলোচনা শেষ। স্যার দ্বিমেরু ভ্রামকের একক কি? নিশ্চয়ই স্যার একক। তাহলে দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে দেখো 2 ইন্টু কিউ ইন্টু এল। ও 2 ছাড়ো না, কিউ এর একক কি? কুলম। কিউ এর একক কুলম, আর একক মিটার, কুলম মিটার। আর সিজিএস কি হবে? স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার। তাহলে এটা সাইতে হলো কুলম মিটার, আর সিজিএস হবে বলো স্ট্যাট কুলম ইন্টু
সেন্টিমিটার। এসে শোনা, হ্যাঁ, কুলম মিটার এবং স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার। এসছে সকলের দ্বিমেরু সম্পর্কে আলোচনা। চলো এবারে দ্বিমেরুর উপর দুখানা বড়কা থিওরি হবে, বুঝলাম? হ্যাঁ বাবু, দ্বিমেরুর উপর দুখানা বড়কা থিওরি হবে। থিওরি নাম্বার 1, 1 নম্বর থিওরি হচ্ছে কি, দ্বিমেরুর অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য রাশিমালা। শুধুমাত্র ওয়ান শট টাইপ করছি, ডিটেলস নয় শোনা, ডিটেলস ভিডিও আসবে, বারবারই আলোচনা হচ্ছে এটা। দেখো, আচ্ছা ক্যামেরায় কোথায় লাইটটা আসছে, লাইটটা ফোকাস করেছে, ওই জায়গাটা একটু লিখবো না আমি, আবার ফিজিক্স পর্যন্ত এই জায়গাটা ক্যামেরাটা লাইট পড়ছে মনে হচ্ছে, ঠিক আছে, বাদ দিয়ে করছে এখানটায়। হ্যাঁ দেখো এখানে তো দ্বিমেরু, দেখো এখানে আছে এটা প্লাস কিউ আধান, এটা মাইনাস কিউ আধান, আর সিস্টেমটা আছে 12 দূরত্ব রাখা আছে, তারা দ্বিমেরু হচ্ছে। প্রশ্ন হচ্ছে বাবু, দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য রাশিমালা কি? দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বিন্দুতে কত শোনো বলো, তড়িৎ পয়রাফলাকা বল লয়জাফলাকা প্রাবল্যের, আরে রাশি, আরে মালা হয়েছে। দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বিন্দু তড়িৎ প্রাবল্য রাশিমালা। ওকে বাবু, কোন তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য রাশিমালা মানে শোনো মন দিয়ে, কাহিনী মন দিয়ে বোঝার চেষ্টা করো। মানে হচ্ছে এটা একটা দ্বিমেরু ভাবো, অক্ষস্থিত মানে কি, এইটা অক্ষ, একই অক্ষ আছে, এই পেনটাকে দ্বিমেরু ভাবো, এই পেনটার অক্ষস্থিত মানে কি, দেখো এই যেটা অক্ষস্থিত, এই দ্বিমেরু যাবে অক্ষস্থিত, কি না? তাহলে এটা দ্বিমেরু হলো অক্ষস্থিত, এটা হবে নাহলে এটা হবে, ক্লিয়ার আসছে না? হ্যাঁ বাবু, তাহলে দ্বিমেরুর অক্ষস্থিত বিন্দু মানে এইটা যদি দ্বিমেরু হয় আর এটা একটা অক্ষ হলে এই অক্ষস্থিত বিন্দু হবে, তার মানে এই বিন্দু নাহলে এই বিন্দু হবে, যে কোনো একটা বিন্দু। আমাদের থিওরি হচ্ছে ওটাই, যে দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্য রাশিমালা। ওটা প্লাস কিউ বললাম, এটাকে মাইনাস কিউ বললাম। অক্ষস্থিত বিন্দু কোনটা বাবু? যেখানে তোমার লাইফে কষ্ট আছে জানবে, সেখানে লাইফে নিজেকে উৎসর্গ করতে পারো, জেনে রাখবে সেখান থেকে জীবনে কিছু বড় অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। পাবজি খেলা, ফোনে মিম দেখা, সময় নষ্ট করা, বন্ধুর সঙ্গে হইহপ্পা করে সময় দিয়ে দেওয়া 90%, বাবু 10% করো, সব করো, নাহলে জীবন মজাই লাগবে না শোনা। সারাক্ষণ বই নিয়ে মুখ গুজে পড়ে থাকতে হবে না, কিন্তু 90% বই নিয়ে মুখ গুজে পড়ে থাকো শোনা, 10% এন্টারটেন করো, তবে লাইফে প্রতিষ্ঠিত হতে পারবে শোনা, আমি বলে রাখছি, তবেই পারবে শোনা। আর বেশিরভাগ সময়টা ফোনে নয় শোনা, চেষ্টা করবে বন্ধুদের সঙ্গে ডিরেক্ট লাইভ ইন্টারাকশন করতে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, ঠিক আছে, 10 মিনিট 15 মিনিট করো, 1 ঘন্টা করার পরে ব্রেক নাও, 1 ঘন্টা করার পরে ব্রেক নাও, নিয়ে একটু ঘুরে এসো বাইরে থেকে, নো প্রবলেম। কিন্তু তার মানে ঘুরতে এসো না, সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছ, তাহলে জীবন প্রতিষ্ঠিত হবে না শোনা। জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে জেনে রাখতে হবে তোমাকে সেই কাজটা করতে হবে যে কাজটা আমি কষ্ট দিচ্ছি তোমাকে। আবারও বলছি, আবার লাইনটা বলছি, জীবনে প্রতিষ্ঠিত হলে সেই কাজটাই করতে হবে। এখন তোমার যে কাজটা খুব কষ্ট দিচ্ছে বলে মনে হচ্ছে, সেই কাজটাই বেশি করতে হবে। এখন তোমায় পড়তে একটু ভালো লাগে না তো, তোমার এখন ওটাই করতে হবে, বেশি করে পড়তে হবে, তবেই তোমার লাইফে ভবিষ্যতে তোমার জন্য সূর্যের মতো তেজালো একটা ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে বেড়াচ্ছে। আর যদি এখন তুমি সেটা করো যেটা তোমার কষ্ট দিচ্ছে না, ফোন ঘাটছো, পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, বা সামথিং সময় নাচছো, চ্যাটিং করছো, এটসেট্রা এটসেট্রা, সেক্ষেত্রে তোমার কিন্তু এখন হয়তো তোমার কাছে টেম্পোরারি খুব ভালো লাগছে, কিন্তু জীবন তোমার জন্য খুব অন্ধকারের দিন জন্য অপেক্ষা করছে। ওখানে ছিল সূর্যের মতো আলো ছিল, এখানে একদম অমাবস্যার মতো গভীর অন্ধকার তোমার জন্য অপেক্ষা করা রয়েছে। তো সো দ্যাট প্লিজ মাই ডিয়ার পিকেডিয়ান, সকলকে আন্তরিক রিকোয়েস্ট শোনা, একদম দিল থেকে পড়াশোনা করো। বাবা মা বহুত মেহনত করে, বহুত লড়াই করে, সারাদিন পরিশ্রম করে তোমার জন্য অর্থ এবং তোমার জন্য মেহনত, তোমার জন্য স্বপ্ন দেখে বেড়াচ্ছে। তো সেই স্বপ্নটা পূরণ করো এবং নিজের জন্য লাইফটা তৈরি করার চেষ্টা করো। ওকে, চলো পয়েন্ট এসে রাখো। তো কী বললাম, মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান রয়েছে। এই অক্ষস্থিত বিন্দু তড়িৎ প্রাবল্য, তো আমার এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য বার করতে বলেছে। এই বলো তোমরা, যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বার করতে বলবে সেখানে কি রাখতে হবে? আধান কি রাখতে হবে বলো? আগে বলেছি, বলো রে, আগে বলেছি একটু আগে, কি রাখতে হবে? সেখানে রাখতে হবে একক ধনাত্মক আধান। বলো, একক ধনাত্মক আধান, হ্যাঁ কি না? তাহলে যেখানে তড়িৎ প্রাবল্য বার করতে বলবো সেখানে কি রাখবো শোনা? বলো আমার মানে আমার একক ধনাত্মক আধানকে রাখতে হবে। তার মানে এখানে রাখবো আমরা কি বললাম, 1 কুলম ধনাত্মক আধান হয়েছে। যদি ওখানে 1 কুলম ধনাত্মক আধানকে রাখি, তাহলে দেখো এই প্লাস কুলম চার্জটা একে কি করবে বলো, ঠেলবে। কোন দিক বরাবর? এদিক বরাবর ঠেলবে।
এই ঠেলা বলের মানটা ধরলাম প্রাবল্য E1। তাহলে এই দ্বিমেরুর দূরত্ব হচ্ছে কত শোনা বলো 12, আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে x। সেটা পরীক্ষা ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট, 75% এটা ইম্পর্টেন্ট, 100% নয়, 100% খুব জোর দিয়ে বলবো সেটা ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে এটা হচ্ছে x। তাহলে বলো এই পয়েন্টটা প্রাবল্য E1 কত হবে শোনা, নিজেরা বলো। 1/4 পাই এপসাইলন 0। দেখো আমি কার জন্য বলছি, নাম দিলাম a, এটা b। এখন আমি a এর জন্য ডি পয়েন্টটা প্রাবল্য, এর নাম দিলাম ডি পয়েন্ট। ডি পয়েন্টটা প্রাবল্য বার করতে চাইছি। শর্টকাট লিখছি, ভাষাগুলো তোমরা নিজে লিখবে, হাতের মুঠো বইটা দেখবে বা তোমাদের 17 বইটা দেখবে, যে কোনো বই দেবে ওখান থেকে পেয়ে যাবে। তাহলে 1/4 পাই এপসাইলন 0 Q1 ইন্টু Q2, Q1 মানে Q, Q2 মানে 1 বাই r স্কোয়ার, মানে এই দূরত্ব কত x প্লাস l, হ্যাঁ কি না, তার মানে x প্লাস l তার হোল স্কোয়ার। বাবু এটা E2 হবে, কারণ এটা টানছে, হ্যাঁ কি না শোনা, E2 হচ্ছে না, a কে টানছে E2। 1/4 পাই এপসাইলন 0 E1 Q বাই x প্লাস l তার হোল স্কোয়ার। ডাইরেকশন কোন দিকে হবে, তো ডাইরেকশন হবে d থেকে a এর দিক বরাবর, d থেকে a এর দিক বরাবর, তাই না, d থেকে a এর দিক বরাবর, দিক বরাবর হয়েছে। আচ্ছা বলো b এর জন্য d বিন্দুতে প্রাবল্য, b এর জন্য d বিন্দুতে প্রাবল্য কত শোনা, E1 হচ্ছে, এখানে প্লাস, এখানে তো প্লাস রাখাই আছে, এ ঠেলবে দিকে, ঠেলছে, কথা বলো 1/4 পাই এপসাইলন 0 Q ইন্টু 1 বাই এই দূরত্ব কত হবে শোনা, দূরত্ব বলো x মাইনাস l তার হোল স্কোয়ার। ডিরেকশন বলো, ডিরেকশন হবে, আচ্ছা এটা এরকম ভাবে না লিখে d থেকে নয়, এটা দেখো a থেকে d আছে না, আর এটা বলো b থেকে d এর দিকে, আর d থেকে a এর দিকে, এটা হচ্ছে d থেকে a এর দিক বরাবর, এটা বলো b থেকে d এর দিক বরাবর, b থেকে d এর দিক বরাবর, বুঝতে পারছো না, b থেকে d এর দিক বরাবর, এটা হচ্ছে E1 হলো। কে বলতে পারে দেখি বলো, E1 বরকা না E2 বরকা, জলদি করে বলো, আমার বলার আগে কমেন্ট বক্সে লিখে দেখি, E1 বরকা না E2 বরকা। বাবু রে বাবু, এ তো কাছে আছে রে পাগলা, কিউটা প্লাস কিউটা, তাহলে ওর জন্য তো ফোর্স বেশি হবে, তাহলে E1 বরকা আর E2 ছোটকা। আমি প্রমাণ করে দেখাবো, ফাইনাল যে প্রমাণ হবে, এই প্রমাণটা হবে E সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 2p বাই x কিউব ডিআর অ্যাসপিরেন্টস, ডিআর পিকেডিয়ান, ডিআর নিট অ্যাসপিরেন্ট, ডিআর জেই অ্যাসপিরেন্ট, ডিআর জেই অ্যাডভান্স অ্যাসপিরেন্ট, ডিআর ডাব্লিউবিজেই অ্যাসপিরেন্ট, ডিআর জেনফা অ্যাসপিরেন্টস। মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা মুখস্থ তোমাকে রাখতেই হবে, এটা বারবার এসছে এখান থেকে কোশ্চেন শোনা, ওকে না। যখন আমার হিন্দি চ্যানেল হবে বা আমার এখানে ফুল লেকচার আসবে ডাব্লিউবিজেই, সেখানে এগুলো আলোচনা করবো, দেখবে ভালো করে। এখানে শুধু ওয়ান শট চালাচ্ছি আমি, শুধু যেটুকু দরকার সেটা বলছি আমি। তো E1 অ্যান্ড E2, E1 বরকা হবে, কারণ E1 তো কাছে আছে, ঠেলা বলটা বেশি হবে, তাহলে E1 বরকা আর E2 ছোটকা, অপোজিট দিক বলে মাইনাস হচ্ছে, তার মানে ধরো এই পয়েন্টে E1 এর জন্য বলটা হচ্ছে এদিক বরাবর, আর এর জন্য বলটা দেখতে, ধরো এই বলটা E1টা 100, এটা 70, তাহলে এর উপরে নেট বল কত হলো শোনা, 100 মাইনাস 70 মানে 30, তাহলে E1 মাইনাস E2 হচ্ছে না, বিলকুল স্যার। তাহলে E1 এর মান 1/4 পাই এপসাইলন 0 Q কমন নিলাম, কোথায় বলো 1/x মাইনাস l তার হোল স্কোয়ার মাইনাস 1/x প্লাস l তার হোল স্কোয়ার, তাহলে Q/4 পাই এপসাইলন 0 লসাগু করে দাও এখান থেকে, x মাইনাস l তার হোল স্কোয়ার ইন্টু x প্লাস l তার হোল স্কোয়ার। বাবু এটা কাটলে কথা হবে দেখো না, উপরে হবে x প্লাস l তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস l তার হোল স্কোয়ার, তাহলে Q/4 পাই এপসাইলন 0 a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab হয়েছে শোনা, 4ab গুণ রে এটা 4ab হয়েছে, তাহলে 4 ইন্টু এক্সএল, আর নিচে বলো a প্লাস b a মাইনাস b তার হোল স্কোয়ার, a প্লাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস l স্কোয়ার এর হোল স্কোয়ার। আর দুই বন্ধু সবার বুঝতে পেরেছো আরামসে, হ্যাঁ স্যার। এরপর দেখো কি বলছে, লব্ধি প্রাবল্য E মানে E2 মাইনাস E1 নাকি E1 মাইনাস E2 ছিল, E1 মাইনাস E2 কত হচ্ছে দেখে নাও, এটা Q/4 পাই এপসাইলন 0 4xl বাই x স্কোয়ার মাইনাস l স্কোয়ার এর হোল স্কোয়ার, 1/4 পাই এপসাইলন 0 4xl কে একটু ভেঙে চলে লিখছি দেখো 2, ওকে
ইন্টু 2QL ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক করলাম, দেখো তো 4 মানে 2 দুগুণে 4, 2 লিখেছি আমি, আর 2 আছে, আর কিউ আর এল আছে, যেন কিউ আর এল বসছে, আর পাশে এক্স এক্স রয়ে গেল। 2 ইন্টু 2QL ইন্টু এক্স, থাকে না? তা 2 ইন্টু 2QL ইন্টু এক্স কত হলো এখানে দেখে নাও, 1/4 পাই এপসাইলন 0 2 ইন্টু 2QL মানে পি ইন্টু এক্স, মনে পড়ছে না? মনে পড়ছে না? পি মানে 2QL পড়লাম তো এক্ষুনি, দ্বিমেরু ভ্রামক ইন্টু এক্স বাই বলো এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। বাবু সোনা মানিক আমার, ইফ যদি কি হয় এক্স ইজ ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান এল হয়, যদি এক্স এর মানটা এল এর থেকে অনেক বড়কা হয়, এল মানে কোনটা? দ্বিমেরু ভ্রামকের অর্ধেক দৈর্ঘ্য, আর তার রেসপেক্ট যদি এলটা বড়কা হয়ে যায়, তাহলে নিচে দেখো কি আছে দেখো না, এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এল এর মানটা খুব ছোট মানে 0.002, তার আবার হোল স্কোয়ার, তাহলে 0.0000004, নাকি না? 4টা শূন্য ফোর হবে, তাহলে হয়ে গেল, তার মানে এটা প্রায় শূন্য হয়ে যাবে। তাহলে ই সমান কত হবে দেখে নাও, 1/4 পাই ইপসাইলন 0 2px বাই, এই পার্টটা বাদ চলে গেলে এখানে এক্স স্কোয়ার, এখানে পাওয়ারে 2 আছে, এক্স টু দ্য 4 হলো, কাটলো এখানে কত হলো, এক্স কিউব রইলো। আনসার কি হলো 1/4 পাই এপসাইলন 0 2p বাই এক্স কিউব। এসছে 1/4 পাই এপসাইলন 0 2p বাই এক্স কিউব। থিওরেমটা পরীক্ষার জন্য প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট হয়েছে শোনা। সকলে বুঝতে পেরেছো না পারোনি? বাবু সোনারা, তোমাদের কি এই থিওরিটা মাথার মধ্যে এন্ট্রি হয়েছে? পুরো থিওরিটা ভালো করে টুকে নাও, পরীক্ষায় আসতে পারে, 75% চান্স আছে সোনা মানিক আমার। হয়েছে বাবু? কমপ্লিট। এরপরটা ভাই, হ্যাঁ দেখো বারে বাবু, অনেক লম্বা ভিডিও যাচ্ছে, কতক্ষণ হয়েছে দেখি, 37 মিনিট, ওইদিকে 37, 1 ঘন্টার ওপরে হয়ে গেল। চলো চলো, অসুবিধা নেই। হলো বাবু, দ্বিমেরুর জন্য হয়ে গেল খতম। এবারে দেখো, দেখো এবার বাবু শোনা মানিক আমার, খাটো মন দিয়ে খাটো শোনা। এবারে দ্বিমেরুর জন্য এটা অক্ষস্থিত করিয়েছিলাম, এবারে হবে লম্বস্থিত। দ্বিমেরুর জন্য লম্বস্থিত বিন্দু তড়িৎ প্রাবল্য করাবো, মন দিয়ে শোনা বলে, আরামসে পারবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই কিছু। দেখো এটা হচ্ছে অক্ষস্থিত হয়েছিল, এবার কি হবে শোনা বলো, এটা এবার হচ্ছে শুধু লম্বস্থিত, লম্বস্থিত হয়েছে শোনা। দেখো কি করে হবে এটা লম্বস্থিতটা। লম্বস্থিত মানে হচ্ছে দেখো, এ দ্বিমেরু, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এই পয়েন্টটা হচ্ছে লম্ব পয়েন্ট, এটা এক্স ধরলাম, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল। বাবু রে বাবু, তাহলে বলো এখানে এ, এই যে প্লাস কিউ ওটা এ নাম দাও, এটা বি নাম দাও, এই প্লাস কিউ এ এখানে কি ঠেল, বাবু ওখানে চলে গেলি, ঠেলবে, কারণ এখানে কি রাখা আছে, একক ধনাত্মক আধান। তাহলে এটা এক্স, এটা এল, এটা কথা বলো শোনো, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠেলবে না, ঠেলবে গো। ঠেলা বলার মান কত হলো, ঠেলা বলার মান হলো E1 সমান 1/4 পাই এপসাইলন 0 কত গো, কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার রুট পুরোটার হোল স্কোয়ার। বুঝতে পারলি? হ্যাঁ, এটা তো এক্স ধরেছিল, এল ধরেছি, লম্বস্থিত এই পয়েন্টে চেয়েছি আমি, মানে লম্ব বলে দুটো মিডল পয়েন্ট থেকে এই জায়গাটায়, হ্যাঁ না লম্ব। আর বলো এ কি করবে, টানবে একে, আচ্ছা অন্য কারো দিয়ে করছি এটাকে, এই টানছি, টেনেছে, ইয়ে কত হলো, এটা E2 হয়েছে। তার তালাবলটা কত হলো, E2 সমান 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার রুট পুরোটার হোল স্কোয়ার। দেখো তাই না, কারণ এটা তো একই হবে শোনা, এটাও এল, এটাও এক্স, এটাও তো হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার। লিখে দেবো ওখানে, লিখে দিচ্ছে, না রে বাবু লিখো না, এখানে একটা বড়কাটা থিওরি হবে, থাক এইটা মানে এটাই, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা হবে হয়েছে। এবারে শোনো বাবু, এটা দম লাগবে একটুখানি, বলো এই অ্যাঙ্গেল থিটা লেখো, এটা থিটা কাটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? কিন্তু কি হলো, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যখন এ কে ফেলছে, তাহলে বলো তোমরা এখানে এই যে বলটা আছে, এই বলটার দুইটি কম্পোনেন্ট
থিটা, তো এটাও থিটা হবে। তাহলে E1 এর এই কম্পোনেন্টটা কত হবে শোনা, E1 cos থিটা, আর এটা কত হবে E1 sin থিটা। আর দেখো এবারে এই অ্যাঙ্গেলটা থিটা হলে কালার চেঞ্জ করে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ওই জন্য লিখেছিলাম না, বুঝতে পারছো তো? হ্যাঁ থিটা হবে। তাহলে E2 কম্পোনেন্ট একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর হবে। তাহলে এই কম্পোনেন্টটা নিচের দিক হবে, আর একটা কম্পোনেন্ট বলো শোনা এদিক বরাবর হবে। এই কম্পোনেন্টটা হবে E2 cos থিটা, আর এদিকে বলো E2 sin থিটা। এবার কাহিনী চলো স্যার, থিওরি শেষ। দেখো E1 মানে 1/4 পাই u বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল স্কোয়ার। ও হোল স্কোয়ার তুললে একটুখানি দেখো কেমন দেখতে লাগবে, 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই অনলি ফর এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়ে যাবে। এটা হবে দেখো 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ কি না শোনা, হয়ে যাবে না? দুটো মান তো সেম হয়েছে, তার এখানে কি পেয়ে গেলাম, E1 সমান E2, E1 সমান E2। তাহলে দেখো E1 যদি একটু সমান হয়ে যায়, দেখো ওপরে আছে E1 sin থিটা, নিচে দেখো E2 sin থিটা। দয়া ऊपर भी नीचे भी, ऊपर भी नीचे भी, বলো তাহলে ওপরে নেট ফোর্স শূন্য হবে না? দয়াকে বললো দয়া ওপরেও কেউ নেই নিচেও কেউ নেই, লে নেট ফোর্স শূন্য। দয়া এদিকে আছে, দরজাটা ভাঙ রে একটু, দেখো এবারে এদিকে E2 cos থিটা E1 cos থিটা দুজন মিলে আছে, দয়া মারছে লাথি দুটো মারলো, দরজা ভেঙে গেল। আর ওপর দিকে কোনো কেউ নেই, দেখো এই দিকে যা বল এদিকে তাই বল আছে, তাহলে নেট ফোর্স শূন্য। হ্যাঁ কি না, শূন্য শূন্য হয়ে গেল। তাহলে উপরে নিচে সমান, কারণ কি E1 E2 সমান আছে, তাহলে E1 sin থিটা এখানেও E1 sin থিটা, বা E2 sin থিটা এখানেও E2 sin থিটা, নেট ফোর্স শূন্য। আর মেন ফোর্স এদিক বরাবর, এদিক কজন আছে, দুজন আছে, মানে দয়া দুটো রাশি মারিছে, বুঝলো না? দয়া বুঝতে করো, দুটো রাশি মারলো, একটা E1 cos একটা E2 cos। চলো সব, তাহলে নেট ফোর্স অন দ্যাট পয়েন্ট, যে পয়েন্টে তড়িৎ প্রবাহ লক্ষ্য করতে বলেছে, তার মান কথা হবে শোনা, বলো। হ্যাঁ বাবা, এটা কি প্রমাণ করে না? প্রমাণ হবে এটা E সমান 1/4 পাই ইপসাইলন 0 P বাই এক্স কিউব। আর এটা কি হচ্ছিল বলো তো, 1/4 পাই ইপসাইলন 0 2P বাই এক্স কিউব। এটা আসবে, দেখো আছে কিনা, দেখো এবারে। তো এদিক বরাবর উপর নিচে নেট ফোর্স 0, তাহলে এদিক বরাবর নেট ফোর্স কত হলো বলো, E1 cos থিটা E2 cos থিটা। বহুত ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য, 90% চান্স আছে এটা। দেখো কত হবে, দেখো 2 আর 2 লিখতে হবে না, লেখো আগে E1 cos থিটা প্লাস E2 cos থিটা। E1 একটু সমান আছে না, এটা E1 cos থিটা প্লাস E1 cos থিটা সমান E 2 ইন্টু E1 cos থিটা। চলো ডেটা বসাবো পাবো, আর ফিজিক্স নেই, এবার ম্যাথ হবে শুধু। চলো পাইলে ম্যাথ করবো, হয়ে যাবে। E1 এর মানটা বসাবো এখানে, এটা আছে বসিয়ে দাও। তো 2 ইন্টু কিউ বাই, আরে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। E1 এর মান বসালাম cos থিটা। দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ cos থিটা মানে কি, ভূমি অতিভুজ, ভূমি কোনটা L, অতিভুজ কোনটা এটা, মানে L বাই রুট ওভার অফ বলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। হয়েছে না শোনা, একদম হয়ে গেছে। দেখো এবারে তো cos থিটা বসাও, L বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। চলো দেখো এবারে ওপরে 2QL আছে না, উপরে 2QL আছে, 1/4 পাই এপসাইলন 0 2QL। নিচে দেখো কি আছে, নিচে হচ্ছে কালি শেষ, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর একটা রুট আছে, রুট মানে হাফ, আর এর পাওয়ারে 1 আর হাফ যোগ করলে কত হয়, কত হয় গো, 2 3 হবে না, দেখো দেখো 3 3 2, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এসে শোনা। 2QL বলো গো, ও বাবুয়া 2QL মানে কত, হ্যাঁ পড়িয়েছি শোনা। 2QL মানে পি গো, 2QL দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, 2QL মানে পি দ্বিমেরু ভ্রামক। বসাও, অতএব E সমান কত হচ্ছে দেখো, 1/4 পাই এপসাইলন 0 P বাই কত হচ্ছে বলো এখান থেকে, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে 1/4 পাই এপসাইলন 0 কত হচ্ছে বলো, P বাই, এবার একটা শর্ত আছে এখানে বাবু, দ্বিমেরুর দূরত্ব কি বলেছিলাম, খুব ছোটকা বলেছিলাম না, খুবই ছোটকা। এই ছোটকার রেসপেক্টে এক্সটা কি বলো, খুব বড়কা হয়ে যাবে। যদি খুব বড়কা হয়ে যায় তাহলে ছোটকার রেসপেক্টে এক্স যদি খুব বড়কা হয়ে যায়, ইফ যদি এক্স ইজ ভেরি ভেরি মাছ মাংস ডিম গ্রেটার দেন যদি এল হয়ে যায়, মানে বড়কা হয়, তাহলে তখন কি হবে, E সমান 1/4 পাই ইপসাইলন 0 P বাই, বলো এল এর মানটা কি ছোটকা না, বাদ দিয়ে দাও, ছোটকা হয়ে গেলে। তাহলে এখানে এক্স স্কোয়ার পাওয়ারে 3/2, 2 কাটবে, কত থাকবে, এক্স কিউ থাকবে না,
বহুত ইম্পর্টেন্ট। যারা যারা নিট অ্যাসপিরেন্ট রয়েছে, যেই অ্যাসপিরেন্ট রয়েছে, যখন আমি ফিজিক্স কি দুনিয়া হিন্দি চ্যানেলে ক্লাস করাবো, সেখানে দেখবে এখানে কত খেলা হবে। এখানে তো শুধু ওয়ান শট করালাম, জাস্ট ফর একটা করে করালাম, ওখানে এখানে বহুত খেলা হবে শোনা হয়েছে। এরপরে এই পোর্শনে শেষ হয়ে গেল, এরপর টর্ক পড়াবো, টর্ক।